তোর মতো জানোয়ার, কুত্তা, লুচ্চা, হারামি ছেলেকে যে কেন ভালোবেসেছি কে জানে। তুই এত লুচ্চা তা কখনো ভাবিওনি। ভাবতাম তুই ভালো, কিন্তু নিজের রুমে মেয়ে এনে এসব, ছি, তোকে দেখতেও ঘৃণা করছে আমার। তুই এতটা নিঃমনের কি করে হতে পারলি? ভার্সিটিতে তো একদম সাজু হয়ে থাকতি, কিন্তু ভেতরে ভেতরে যে এতটা খারাপ তা ভাবিনি। সকাল 5:40 ঘড়ির অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে উজু করে ফজরের নামাজ আদায় করে নিলাম। তারপর আবার একটু শরীর টেলে দিলাম বিছানায়। 7:30 দিকে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। রান্না করে একটা ডিম ভাজি করলাম, আর কালকে রাতের ভাত ছিল তাই একটু খেয়ে নিলাম। তারপর সকাল 10টায় আবার ঠিকমতো ফ্রেশ হয়ে একটা সাদা শার্ট, কালো রঙের প্যান্ট আর কালো শু পরে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য হলো একটা কোম্পানিতে চাকরির খবর পড়েছিলাম খবরের কাগজে, সেখানে ছোট্ট একটা পদে কাজের জন্য ইন্টারভিউ যাচ্ছি, সেজন্য এইসব পড়লাম। হয়তো সবসময় এমনি একটা গেঞ্জি আর প্যান্ট পরেই থাকি। ইন্টারভিউ 11টার পরে হবে, সেজন্য তেমন তাড়া নেই আমার। একটা রিক্সা ডেকে সেটাতে উঠলাম আর অফিসের ঠিকানা দিলাম। সে তার মতো রিক্সা চালাতে লাগলো। ও সরি, আমার পরিচয় তো দেওয়া হলো না আপনাদের। যদি আমার ডাকনাম নীল, বন্ধুরা তাই ডাকে, তবে আমার নাম মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী। নামটা অনেক পুরাতন, তাই না? আমি আমার বাবা মায়ের তৃতীয় এবং ছোট ছেলে, কিন্তু এই তো 3 মাস হলো আমার অনার্সের রেজাল্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ A+ সব বিষয়ে। আমার বড় 2 ভাই আছে, তারা বিবাহিত, আর আমার পরিবারের সবাই আমার থেকে অনেক দূরে থাকে, কারণ আমি ঢাকাতে থাকি আর তারা নওগাঁ জেলায়। এই যা পরিচয় দিতে দিতে চলে এসেছি অফিসের সামনে, পরে আস্তে আস্তে আরও জানতে পারবেন। আপাতত এতটুকুই থাক। আমি রিক্সার ভাড়া মিটিয়ে অফিসের ভেতরে প্রবেশ করলাম। 6 তলা বিশিষ্ট ভবন এটা, বোঝাই যাচ্ছে অনেক বড়, দামি এবং ভালো মানের কোম্পানি। ভিতরে গিয়ে দেখি অনেক লোক বসে কাজ করছে তাদের নিজের ডেস্কে। কয়েকটা ডেস্ক খালি আছে, ভাগ্যের সাথে থাকলে হয়তো এইটাই আমি বসতেই পারবো। একজনকে জিজ্ঞাসা করলাম ইন্টারভিউ কোন দিকে হচ্ছে। সে বাঁ দিকে দেখিয়ে বলল ওপরে 3 তলায়, আর সেখানে ডান পাশের সবাই বসতে। আমি একটা একটা করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। একটু পরে 3য় তলায় পৌঁছে গেলাম, আর লোকটার কথা মতো ডান দিকে গিয়ে সবাই বসে পড়লাম। 30 মিনিট বসে থাকার পর একজন লোক, হয়তো পিয়ন হবে, সে আমাকে ডেকে নিয়ে গেল একটা রুমে আর ভেতরে প্রবেশ করতে বলল। আমি আল্লাহর নাম আর দোয়া দরুদ পড়ে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলাম। গিয়ে দেখি মাত্র একজন লোক। যাক, বাঁচা গেল, কপাল ভালো, নয়তো 2-3 জন বসে থাকতো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ইন্টারভিউর জন্য এসেছি। বুঝেছি, বসো আর তোমার ফাইলটি দাও। জি স্যার, এই নিন। স্যার আমার কাগজপত্রগুলো মন দিয়ে দেখলেন। তারপর দেখলাম স্যারের মুখে মুচকে হাসি, যেন বড় কিছু একটা পেয়েছে। তারপর আমাকে 5টার মতো প্রশ্ন করলেন, আর আমি আল্লাহর রহমতে ঠিকঠাক উত্তর দিতে পেরেছি। এগুলো সব তোমারই তো? জি স্যার, যে কোনো প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ আটকাতে পারবেন না। বাহ, প্রাউড অফ ইউ ইয়াং ম্যান। তোমার বাবা মা সঠিক ছেলের জন্ম দিয়েছে। ধন্যবাদ স্যার। তোমার এই ডিগ্রি অনুযায়ী সব কাজ ঠিকমতো করতে পারবে তো? ইনশাআল্লাহ। আর না পারলে যা লস হবে তা কিন্তু তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। আমি রাজি স্যার, আর নিজের উপর ভরসা আছে আমার। এমন উদ্দীপনা সাহসী ছেলে চাই যে আমার কোম্পানির জন্য পারফেক্ট। তাহলে কি আমার চাকরিটা পাকা ভাববো? কিন্তু কিছু টাকা দিতে হবে যে। কিসের টাকা স্যার? এত বড় কোম্পানিতে কাজ করবে, কত টাকা পাবে? আমাদের কি কিছু পাওয়ার নেই? বেশি না, মাত্র 5 লাখ টাকা দিলেই চলবে। সরি স্যার, আমারও তো টাকা নেই, আর থাকলেও দিতাম না, কারণ এই ঘুষ দেওয়া নেওয়া দুটোই পাপ। তাছাড়া এটা অপরাধও। আমি আসি স্যার, ধন্যবাদ। মন খারাপ করে যে না চেয়ার থেকে উঠতে যাব, তখনই স্যার বলে উঠল, কংগ্রেস, তোমার চাকরি পাকা। সরি স্যার, বুঝিনি। আগামী 2 দিন পর থেকে তোমার কাজ শুরু। যদিও তোমার পোস্টটা অনেক ছোট, মন দিয়ে কাজ করো, আমি তোমাকে উপরে উঠাবো। কিন্তু আমি তো টাকা দেব না স্যার। আমার এমন কোনো ছেলে চাই না যে ঘুষ দিবে এমনকি নিবে, কারণ এতে কোম্পানির ক্ষতি হবে, কারণ সে টাকার বিনিময়ে কোম্পানি ক্ষতিও করে দিতে পারে। সবাইকে এই প্রন্থা প্রয়োগ করেছি, তুমি আর একটা মেয়ে পাশ করেছ। অনেক অনেক ধন্যবাদ স্যার, চাকরিটা আমার খুব দরকার ছিল। এখন তোমার বর্তমানে বেতন কম 15,000 টাকা, তবে কাজের দৈনন্দিন দেখে পরে বাড়তি করা হবে। ধন্যবাদ স্যার। এখন আসো, আর মনে রেখো পরশুদিন থেকে তোমার অফিস স্টার্ট। জি স্যার। আমি স্যারের কেবিন থেকে বেরোয় চলে আসলাম হাসি মাথা মুখ নিয়ে। এতে কয়েকজন জ্বললো, তাতে আমার কি, আমি তো চাকরি পেয়ে গেছি। যাই হোক, খুশিতে বাড়িওয়ালাকে মিষ্টি খাওয়ালাম আর নিজেও খেলাম। মিষ্টি আমার প্রিয়, তাই পরদিন কাজের জন্য মনকে স্থির করলাম আর নিজেকে প্রস্তুত করলাম। আজ থেকে আমার অফিস শুরু।
ভালো মতো পোশাক পরিধান করে অফিসে সঠিক সময় পৌঁছে গেলাম। এসে জানতে পারি আমার ডেস্ক 3য় তলায়। তাড়াতাড়ি করে সিঁড়িতে উঠতেই লাগলো একটা ধাক্কা। এফবিতে অনেক গল্প পড়েছিলাম, ধাক্কা লাগলে নাকি থাপ্পড় দেয়। সেই ভয়ে সাথে সাথে 2 হাত দিয়ে 2 গাল ঢেকে নিলাম। আর নরম গালে যেন কোনো থাপ্পড় না পড়ে, আর ভয়ে চোখ বন্ধ করে আছি। তখন বুঝলাম কেউ হাসছে। ধীরে ধীরে চোখ খুলে দেখি সামনে থাকা মেয়েটা আমাকে দেখে হাসছে। কিছুটা লজ্জাও পেলাম। আসলে দুঃখিত, আমি দেখতে পারিনি। আর থাপ্পড় দিতে পারেন তাই এমন করলাম আর কি। সুন্দর হাসি। কিছু বললেন? কই না তো। আমার নাম মেঘা। সুন্দর নাম। আপনার নাম? মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী। ওয়াও, খুব খুব সুন্দর নাম। ধন্যবাদ, ভাবলাম ওল্ড বলবেন। না, এটা অনেক ভালো নাম, জানি আমি। আর আপনি আমাকে নীল ডাকতে পারেন। ওকে। জি, আমার ডেস্কে যাব, বাই। বাই। আমি চলে আসলাম আর পিয়ন চাচা থেকে আমার ডেস্কটা দেখে নিলাম। সেখানে গিয়ে বসলাম। মেয়েটার কথা মনে পড়লো। ও সরি, ওর নাম তো মেঘা। মেঘার ব্যবহারও ভালো, অন্য মেয়েদের মতো বদমেজাজি না। যাই হোক, আমার টেবিলে 2টা ছোট ফাইল রাখা আছে, সেগুলো কাজ করতে লাগলাম। বুঝতে তেমন কোনো অসুবিধা হলো না, কারণ ভাইয়ের ফাইলের কাজ মাঝে মাঝে আমি করেছি। বিকাল 4টার দিকে স্যারের রুমে আমার ডাক পড়লো। আমি অনুমতি নিয়ে প্রবেশ করে সালাম দিলাম। নতুন অফিস কেমন লাগছে? খুব ভালো স্যার। তোমাকে 2টা ফাইল দেওয়া আছে, কমপ্লিট করেছো? জি স্যার, আরও আগে। গুড বয়। স্যারের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ডেস্কে চলে আসলাম। লাঞ্চও করা হয়নি, 5টার সময় ছুটি হলো। আমি বাসায় এসে গোসল করে রান্না করে খেয়ে শুয়ে পড়লাম। এইভাবে 1 মাস কাটলো। এই 1 মাসে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, আর সফলও হয়েছি। অনেক ভালো আর বড় ফাইলও শেষ করেছি। পরের মাস থেকে আমার বেতন 22,000 টাকা। টাকায় সিনেমিনি করিয়েতেছে মোর এতটা। তাছাড়া একটা গুড নিউজ আছে। অফিস থেকে যে 10 জনকে ফ্ল্যাট দেওয়া হয়েছে, তাদের মধ্যে এই ছোট্ট কর্মচারী মানে আমি একজন। যাক বাবা, আর ভাড়া দিতে হবে না, টাকা বাঁচলো। পাশে 3,000 টাকা পাঠিয়ে দিলাম আম্মু আর আব্বুর কাপড় কেনার জন্য। 1000 হলো প্রথম বেতন, কিন্তু আমার টাকা ওদের লাগবে না। ভাইদের ইনকামই অনেক। আমার কাছে থাকলো 12,000। 5,000 টাকা আগের বাসার ভাড়া দিতে হলো, থাকলো 7,000। দিব্যি চলবে 1 মাস। আজকে আমি নতুন ফ্ল্যাটে শিফট হয়েছি, অনেক ভালো লাগছে। অফিস শেষে ফ্ল্যাটে আসার আগে ভাবলাম একটু বাজার করে নেই। যেইভাবে সেই কাজ। বাজার থেকে 1 হালি ডিম আর আলু কিনে আনলাম। মানে আজ ডিম আলুর তরকারি খাবো। আমার রুমটা আবার 4র্থ তলা। ধুর, ভাল লাগে না, লিফট নেই, কারণ 5 তলা বাসা। টুকটুক করে 1 পা 2 পা করে উঠতে লাগলাম সিঁড়ি বেয়ে। এত ওঠানামা ভালোই লাগে না। 1 তলার রুমটা দিলে কি এমন ক্ষতি হতো? এইসব ভাবতে ভাবতে উপরে উঠছি, আর ঠিক তখনই লাগলো একজনের সাথে ধাক্কা। ধাক্কা লাগার সাথে সাথে আমার ডিমের পলিথিনটা পড়ে যেতে নিছিল। তখনই কোনো রকম ধরে ফেলেছি। যদি ডিম ভাঙতো তাহলে টাকা ঠিকই নিতাম। ওপরের দিকে চোখ তুলে দেখি একটা ময়দাবতী থুকু মায়াবতী মেয়ে, মুখটা গোমরা করে আর কিছুটা ভয় নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো এভাবে ধাক্কা লাগাতে ভয় পেয়েছে যদি কিছু বলি, কারণ দোষটা মেয়েটারই। সে দৌড়ে নামছিল। সরি, আমি বুঝতে পারিনি, দুঃখিত। ইটস ওকে। ধন্যবাদ, কিন্তু আপনাকে তো আগে দেখিনি এখানে। নতুন উঠেছি 4র্থ তলার ফ্ল্যাটে। ও, পাশেরটা আমার মানে বাবার আর কি। যে আমি আসি। নামটা তো শুনলেন না। প্রয়োজন বোধ করছি না। এত ভাব কেন? আমি তাড়াতাড়ি রুমে এসে রান্না করার জন্য আলু আর ডিম সিদ্ধ করতে দিলাম। ভাগ্যিস ডিম পরে ভাঙেনি, নয়তো একেবারে সব শেষ হতো। টাকাও নিতে পারতাম না। মেয়েটা একটু বেশি ভদ্র, রাগি মেয়ে হলে এতক্ষণে 2-4টা থাপড় বসিয়ে দিত। যাকগে, সেসব কথা বাদ দিই। একটু ফ্রেশ হয়ে এসে রাইস কুকারে চাল দিলাম। ডিম আর আলু সিদ্ধ হতে এখন 8 মিনিট লাগবে। তাই রুমটা লক করে বাসা নিচে দোকানটা এসে 4টা স্পিড নিয়ে চলে আসলাম। আর কোম্পানি থেকে সব দেয়া আছে, টিভি, ফ্রিজ, খাট সবই। স্পিড 4টা ফ্রিজে রেখে তরকারি রান্নায় মন দিলাম। পুরো 45 মিনিট পর খেতে বসলাম। খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরদিন আবার অফিস আছে। এভাবে প্রায় 15টা দিন কেটে গেল। আর অফিসের ভোজ আমাকে খুব বিশ্বাস করতে শুরু করেছে, কারণ কোনো কাজে ফাঁকিবাজি নেই আমার। আর যা করি তাতে 95%ই ঠিক। মাঝে মাঝে একটু একটু ভুলও হয়। এই কয়দিনই সেদিনের ধাক্কা লাগা মেয়েটার সাথে কয়েকবার চোখ পড়েছে, কিন্তু কথা বলিনি। আমি 45 মিনিট আগে গিয়ে আমার কাজ দেখি একটু। একদিন সকাল অফিসে যাওয়ার সময় আমার পাশের ফ্ল্যাটটাতে ঝগড়া শুনতে পেলাম, কারণ বুঝতে পারলাম না, তাই চলে আসলাম অফিসে। কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তা কাজকর্ম কেমন চলছে আপনার? হ্যাঁ, আল্লাহর রহমতে খুব ভালো। আপনার কেমন? সেম। জানেন স্যার, একটা মেয়ে আছে, আমার বান্ধবী হয়, তাই আমার কোনো ভয় নেই। ও তাই, ভালো তো। সে আর 2 মাস পর থেকে বসের চেয়ারে বসবে। ও, তাহলে স্যার এই বয়সে আরাম করতে পারবেন। হ্যাঁ,
আচ্ছা আসি, পরে কথা হবে। আর আগামী 3 দিনের মধ্যে আপনার নিচতলার ফ্ল্যাটে শিফট হচ্ছি। গ্রেট। হুম। মেঘা চলে গেল। আমি মন দিয়ে কাজ করতে লাগলাম। 5টার সময় অফিস ছুটি হলো। আমি রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। তখন দেখলাম পাশের ফ্ল্যাটের আঙ্কেল রাগি ফেস নিয়ে রুম থেকে বেরিয়ে নিচে চলে গেলেন। আমি ফ্রেশ হয়ে বিস্কুট খেয়ে একটু ছাদে আসলাম। এসে দেখি সেদিনই সে মেয়েটা বসে বসে কাঁদছে। মনে হচ্ছে আঙ্কেল খুব বকা দিয়েছে, তাই বসে বসে কাঁদছে। আমি ওখানে দাঁড়িয়ে হালকা কাশি দিলাম। তখন মেয়েটি কান্না থামালো। কি যে হলো প্রশ্ন করেই বসলাম। কাঁদছেন যে ছোট বাচ্চার মতো? সরি। বাবা বকেছে তাই কাঁদছি। ও, কেন বকেছে তা জানতে পারি কি? শুনবেন। বলুন। আমাদের ভার্সিটি থেকে পিকনিকে যাবে, আর সেজন্য 2000 টাকা চেয়েছি। আমার কাছে 2000 টাকা আছে, কিন্তু বাবা টাকা না দিলে উল্টো বকাবকি করলো সকাল থেকে। ও, এই কেস? জি। আমার নাম তো এখনো জানেন না হয়তো। জি। আমার নাম নুসরাত জাহান ফারিয়া। খুব সুন্দর তো আপু। আপনার নাম? মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। গুড, কিন্তু ভালোই। নামের কদর করতে শিখেননি। আমাকে নীল বলে ডাকতে পারেন। থ্যাঙ্কস, বেটার। আধুনিক যুগের মেয়ে, কি আর বলবো। আমি ওকে ওখানে বসে রেখে আমার রুমে আসলাম। কালকে বাসা থেকে মিথ্যা বলে 6000 টাকা নিয়েছি, সেটা আছে। সেখান থেকে 2000 টাকা নিয়ে আবার ছাদে চলে আসলাম। এই নিন টাকা। মানে কিসের টাকা? আপনার পিকনিকের। তো আপনি কেন দিচ্ছেন? বড় ভাই হিসেবে দিচ্ছি। না, আমি এটা কি করে নেব? কেন, বড় ভাই কিছু দিলে নিতে না নাকি? নিতাম তো। তাহলে দিচ্ছি, রাখুন। কিন্তু? কোনো কিন্তু না। এই নিন 2000 টাকা রাখুন। এটা। টাকাটা দিয়ে রুমে চলে আসলাম। টাকাটা পেয়ে মেয়েটা মনে হয় অতিরিক্ত খুশি হয়েছে। রুমে এসে হালকা তরকারি আর ভাত রান্না করে খেয়ে নিলাম। তারপর দিলাম একটা ঘুম। 2 দিন পরে মেঘা চলে আসলো আমার নিচতলার ফ্ল্যাটে। 2 মাস কেটে গেল কাজ করার চাপেই। এই মাসে তো বেতন বেশি পেয়েছি, তাই বাসায় 6000 টাকা পাঠিয়ে দিয়েছি। কারণ আমি ছোট বাচ্চাদের মতো অতিরিক্ত বিস্কুট, চানাচুর, জুস এইসব খাই। এর মধ্যে মেঘার সাথে ভালো ভাব জমে গেছে। কিন্তু এখন আপনি আপনি করে বলি, মেঘা ওর বাবা মায়ের সাথে ফ্ল্যাটে উঠেছে, আর আমি একা। মাঝে মাঝে আমাকে বিরিয়ানি দিয়ে যেত যখন ওরা রান্না করতো। স্বাদের কথা আর কি বলবো, খেতে চাইলে চলে আসেন। তো সেদিন 5টা অফিস ছুটি হয়, আর আমি তখনই মেঘার সামনে হাজির। খুব তাড়া আছে নাকি? না তো, কেন? আপনি কত কি খাওয়ান, তাই ভাবছি কি ভাবছেন? আপনাকে ফুচকা খাওয়াবো। সত্যি? আমি তো ভেবাচাকা খেয়ে গেছি ওর অতিরিক্ত রেক দেখে। জি, যাবেন নাকি অসুবিধা আছে? আরে না, চলুন চলুন, আর দেরি সইছে না। হাসছেন যে? না, এমনি চলুন। উল্টো দিকে আছে ফুচকার দোকান। হেঁটে যাবেন? মাত্র 7 মিনিটের রাস্তা। ওহ, চলুন চলুন। দুজনে ফুচকার দোকানে গিয়ে 2 প্লেট ফুচকার অর্ডার দিলাম। আমিও খেতে পারি। একটু পরে 2 প্লেট ফুচকা দিয়ে গেল। দুজন খাওয়া শুরু করলাম। খাওয়া শেষে বিল মিটে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম দুজন। আমার কেন জানি অস্বস্তি লাগছিল। মেঘারও তো পাশে বসতে। বাসায় এসে আবার একই নিয়ম। তবে আজকে আর কিছু খেলাম না, পেট ভর্তি আছে ফুচকা খেয়ে। এইভাবে আরও 1 মাস কেটে গেল। আর এবার আমার ছোট্ট প্রমোশন হয়েছে। কারণ এখন আমার জায়গা ম্যানেজারের পিছনে যে 3 জন কাজ করে তাদের নিচে, বলতে গেলে বলা যায় তাদের সাথেই। আর এখন বেতন 32,000 টাকা। সব আমার ভালো কাজের ফল। আর মেঘা আমার নিচে কাজ করে এখন। তবে এখন আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি। আগের মতো আপনি আপনি বলি না, এখন আমাদের কথা তুমিতে চলে এসেছে। তবে আর পাশের ফ্ল্যাটের মেয়েটাও এখন ভালোই খোঁজ খবর নেয়। মনে হয় সেদিন অনেক বড় উপকার করেছিলাম। আমি বসে আছি আমার বিছানায়, আর আমার বউটা আয়নার সামনে দাঁড়িয়ে তার কোমর পর্যন্ত চুলে চিরুনি করছে। নিজেকে সামলাতে পারছি না, উঠে গেলাম তার কাছে। পেছন থেকে তার পেটে হাত দিয়ে জড়িয়ে ধরলাম। তার শরীরটি শিউরে উঠল, আর তার চুলের মধ্যে নাক ডুবিয়ে দিলাম। চুল থেকে মাতাল করার মধ্যে সুগন্ধ বেরোচ্ছে। নিজেকে নেশাগ্রস্তের মতো লাগছিল। ওর কানে ফিসফিসিয়ে বললাম, এই, তোমার চুল থেকে মাতাল করার সুগন্ধ আসে কেন? কথাটা বলেই ওর কাঁধের উপর থেকে চুল সরিয়ে সেখানে আলতো করে চুমু দিলাম। আমার বউটা কেঁপে উঠল। এখনও পেটে হাত দিয়ে আছে, আর সে কাঁপছে। তখন তার কানের ললিতে একদম হালকা কামড় দিলাম। সঙ্গে সঙ্গে আমার হাত শক্ত করে জড়িয়ে ধরলো। ওকে আমার দিকে ঘুরে দাঁড় করালাম। ওর গোলাপি ঠোঁট দিকে নিজেকে সামলাতে পারলাম না, ডুবিয়ে দিলাম তার মিষ্টি ঠোঁটে আমার ঠোঁট। হঠাৎ করে আজানের শব্দে ঘুমিয়ে গেল। হায় হায়, বউটাকে আদর করতে পারলাম না। কত সুন্দর ছিল স্বপ্নটা। ইসরে, মিস করলাম। বিছানা ছেড়ে উঠে ভালো মতো ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। আজকেও খাওয়া দাওয়া করে একটু আগে বেরোলাম ফ্ল্যাট থেকে। চলো চলো তাড়াতাড়ি। কেন, এখনো তো অনেক সময় আছে। জানো না, আজকে স্যারের মেয়ে অফিসে আসবে। কই না তো। তো চলো এখন। হ্যাঁ চলো। দুজনে রিক্সা নিয়ে চলে আসলাম অফিসে। একটু পরে আমি আমার ডেস্কে গিয়ে কাজ করা শুরু করে দিলাম। তখন পিএন চাচি এসে ডেকে গেল। বসের রুমে নাকি আমার ডাক পড়েছে। আসসালামু আলাইকুম ম্যাডাম।
ওয়ালাইকুম আসসালাম। বলে আমার দিকে তাকালো। আমি তো দেখে তো হয়ে গেলাম, এ কি মানুষ নাকি সাক্ষাৎ একটা পরী? মানুষ এতটা সুন্দর কি করে হতে পারে? মায়াবী টানা টানা দুইটা চোখ, চুল বেঁধে রেখেছে, তবে খোলা রাখলে হয়তো আরো সুন্দর লাগতো। গোলাপি ঠোঁটগুলো দেখেই কেমন জানি হারিয়ে যাচ্ছে, আর চোখের মায়ে তো আরো আগেই ডুবে মরেছি। সব মিলে যে নীল আকাশের সেই পরীদের রানী আমার সামনে বসে আছে, আর আমি এক মনে তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমার ভাবনা ছেট ফাটিয়ে দিয়ে গালে কষে একটা থাপ্পড় পড়ল। তাকে দেখি ম্যাম দাঁড়িয়ে আছে রাগী দৃষ্টিতে। কি ফাইল করেছিস সেটা? কাজ করতে পারিস না তো আসিস কেন অফিসে? আমি তো বেবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছি, আমি তো কোনো ফাইলে ভুল করিনি। এর আগে পরীটা বুঝি ভুল হচ্ছে কোথাও, মনে মনে ভাবছি। কি হলো, চুপ আছিস কেন? উত্তর দে। উত্তর কেমনে দিবি? ভুল করছিস যে, 1 ঘন্টার মধ্যে ফাইলটা চাই, জানি না কি করবি, এই নে ধর। আমার হাতে ফাইলটা দিয়ে নিজের চেয়ারে বসে পড়ল। আমি হা হয়ে ওর সৌন্দর্য দেখছি। হা করে তাকিয়ে না থেকে যে কাজটা কমপ্লিট কর। আমি দাঁড়িয়ে না থেকে চলে আসলাম আমার ডেস্কে। ও, ওর পরিচয় তো দিলাম না। ওর নাম কেয়া, পুরো নাম বলবো না। আর সে কে এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন। আরে ওই তো বসের মেয়ে। সে যাই হোক, আমি 45 মিনিট পর ফাইলটার কাজ শেষ করে ওনার রুমে গেলাম। আসবো ম্যাম? হ্যাঁ আসুন। ফাইলটির কাজ কমপ্লিট ম্যাম। যাক, শান্ত হলো এবার। দেন তো দেখি। নিন। আমি ফাইলটিকে ম্যামের টেবিলে রাখলাম। উনি তা নিয়ে দেখতে লাগলেন। না, এইবার সব ঠিক আছে। আসতে পারেন। ম্যাম, একটা কথা ছিল। বলুন। ফাইলটা আমার হাতে দিন, দেখাই। কি দেখাবেন? দিন, তাহলেই বুঝবেন। কে আমাকে ফাইলটা দিল? আমি ফাইলটা বন্ধ করে ওনাকে দেখালাম। কারণ যাকে যাকে দেওয়া হয় তাতে কোনায় ছোট করে নাম লেখা হয়, যাতে চেনা যায়, পরে আবার মুছে ফেলা হয়। আমি ওনাকে নামটি দেখালাম, সাদমান। ম্যাম, এখানে লেখা আছে সাদমান, আর আমার নাম। বুঝেছি, আপনি যান। ঠিক মতো দেখে সিদ্ধান্ত নিন ম্যাম। কাজে মন দিন, যান। জি। আমি ওনার রুম থেকে বেরিয়ে এসে আমার ডেস্কে বসলাম। শুধু বিনা কারণে আমাকে মারলো। হাতে অনেক শক্তি আছে, গালটা লাল হয়ে গেছে, আর এখনো ব্যথা করছে। সেদিনের মতো কাজ করে ছুটির পর বাসায় চলে আসলাম। থাপ্পড়ের ঠেলায় মাথা ব্যথা শুরু করেছে, তাই কিছু রান্না না করেই বিস্কুট খেয়ে শুয়ে পড়লাম। রাতে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে আবার বিস্কুট খেয়ে ঘুম। আমার সামনে আমার বউ একটা সুন্দর শাড়ি পরে দাঁড়িয়ে আছে। সে শুধু আমার জন্যই এবং শুধু আমার সামনেই শাড়ি পরে। আমি আস্তে আস্তে তার কাছে এগিয়ে গেলাম, গিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর ওর কপালে চুমু দিলাম। 2 চোখে চুমু দিতেই কিছুটা কেঁপে উঠল। তারপর গাল, নাক, ঠোঁটে আলতো করে চুমু দিলাম, গলে চুমুতে ভরিয়ে দিলাম। আমার বউটা এতক্ষণে কাঁপতে লেগেছে। আমি হাঁটুতে ভর দিয়ে সামনে বসলাম। তার দিকে তাকিয়ে আর লোভ সামলাতে পারলাম না। কোমরের 2 পাশে হাত রেখে চুমু দিলাম। ঠিক তখনই কানে আজানের প্রতিধ্বনি ভেসে আসলো। ধুর, আজকেও স্বপ্ন। কবে যে বিয়ে করে এমন বউকে আদর করবো আল্লাহ জানে। কি আর করার, উঠে ভালো মতো ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করলাম। নামাজের পর শুতে গিয়ে পেটে টান অনুভব করলাম, তার বিছানাতে না গিয়ে রান্নাঘরে গেলাম। গিয়ে ভাত উঠিয়ে দিলাম গ্যাসের চুলোয়, আর একটা আলু সেদ্ধ করতে দিয়ে ডিম ভাজতে লাগলাম। আলু ভর্তা, ডিম ভাজি, ওহ আমার প্রিয় খাবার। খাওয়া দাওয়া করে গোসল করে পোশাক পরে আতর মাখলাম একটুখানি। তারপর প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম অফিসে। যাক, কপাল ভালো আজকে, না হলে রাগী পরীটা আসেনি। আজকে স্যার নিজে এসেছেন, এজন্য অনেক সেফ ফিল করছি। কারণ মেয়ে মানুষের ভরসা নেই, কখন যে কি বলে মেরে দেবে আপনাকে আন্দাজও করতে পারবেন না। দিনকাল ভালোই চলছে এখন। অফিসের কাজের চাপ তেমন নেই, কারণ পরের মাসে চাপ থাকবে অনেক। এটা স্যার আগে সবাইকে জানিয়ে দিয়েছেন। এতে আমার বিন্দুমাত্র সমস্যা নেই, কারণ আমার কাজে আমি সর্বদা প্রস্তুত। একদিন অফিসে বসে টুকটাক কাজ করছিলাম, তখন মেঘার আগমন ঘটল। আমি তখন কাজই করছিলাম, ভালো করে লক্ষ্য করা হয়নি। কি করো? এই তো টুকটাক কাজ করছি। ও গুড, করো। কিছু বলবে মনে হচ্ছে? বলতেই তো আসলাম। তাহলে বলে ফেলো, কোনো প্রকার বনিতে না করে। অফিস শেষে আজকে 2 জনে কফি শপে বসে কফি খাবো আমার তরফ থেকে। হঠাৎ করে? ভালো লাগে না যে, তাই ভাবলাম আর কি। ওকে, ডান। সত্যি? একটা সুন্দরী প্রস্তাব কি করে ফেরত দেই? ফাজিল, কাজ করো, গেলাম। পাগল একটা। হ্যাঁ, অফিস শেষে 2 জনে একটা কফি শপে গেলাম। 2টা কফি অর্ডার করে গল্প করলাম। তখন কফি চলে আসলো, নামানো এটা নিয়ে আসলো আর কি। কফি শপে থাকাকালীন শুধু গল্পই হয়েছে, আর বাসায় আসার সময় তো আরও, কারণ হেঁটে হেঁটে এসেছি। একটা বিষয় লক্ষ্য করলাম যে মেঘা অতিরিক্ত কথা বলে বন্ধুসুলভ মানুষের সাথে, আর কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলতে পারে। বাসায় এসে মেঘা 3য় তলায় ওর ফ্ল্যাটে প্রবেশ করলো, আর আমি উপরে আমার ফ্ল্যাটের দিকে আসতে লাগলাম। এসে চাবি বের করে যে না দরজা খুলতে যাব, তখনই পিছন থেকে কে যেন নাম ধরে ডাক দিল। পেছনে তাকে দেখি ফারিহা। কি ব্যাপার, আজকে নাম ধরে ডাকছে কেন? আমি তোমার বড়,
ভাইয়া বলো। রাখো তোমার ভাইয়া বলা, আমি নাম ধরেই ডাকবো। কেন? কেন, তোর কোনো সমস্যা আছে নাকি? কই না তো, সমস্যা কেন থাকবে? আচ্ছা গুড, শোনো, রাতে আমি বিরিয়ানি দিয়ে যাব। বাই। কথা বলেই দিল দৌড় রুমে। আমি আস্তে আস্তে দরজা খুলে ফ্রেশ একটা স্পিডের ক্যান খুলে পান করতে করতে টিভি দেখছিলাম। যাই হোক, আমি টিভি দেখছি, তখন হঠাৎ করে আমার ফোন বেজে উঠলো। হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। 7-5 ভেবে কলটা রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে একটা সুন্দরী মেয়ের কণ্ঠ ভেসে আসলো, আর কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে। কেমন আছো? ভালো, কিন্তু আপনি কে? চিনতে পারোনি? আজীব, আমি কি করে চিনবো? তবে আওয়াজটা খুব পরিচিতই মনে হচ্ছে। যা, কেটে দিল। তোর কে যে আজাইরা ফাজলাম করতে বিরক্ত করতেছে। আমি নামাজ আদায় করে মাত্র বসছি, তখনই কলিং বেল বেজে উঠলো। কে দরজা খুলতেই নাকি বিরিয়ানির সুগন্ধ আসলো। সাথে সাথে পেটে খোরদা টান পড়লো। ভেতরে আসতে পারি? হ্যাঁ অবশ্যই। কিছু খেয়েছো? না, রান্না করিনি। গুড, এই বিরিয়ানি আমি রান্না করেছি। উফ, ভালো তো, বিয়ের পরে কাজে আসবে। ধ্যাত, খেয়ে নিও। বিরিয়ানিটা টেবিলের উপর রেখেই দৌড়ে পালালো। মনে মনে হাসলাম, বিয়ের কথাতে তো লজ্জা পেয়েছে। আমার খুব খিদে পেয়েছে, তাই দেরি না করে হাত মুখ ধুয়ে বিরিয়ানি খেলতে শুরু করলাম। থুকু খেতে বসে গেলাম। বাহ, বিরিয়ানির স্বাদ তো ভালোই হয়েছে। যা ছিল সব পেটের ভেতর এখন। তারপর মনে হচ্ছে আরও খাবো। এভাবে গেল আরও 10 থেকে 12 দিন। একদিন অফিসের একটা ফাইল কমপ্লিট করে স্যারের রুমে দিতে যাব, তখন থেকে ফারিহা আর কেয়া বসে আছে। মে আই কামিং ম্যাম? ইয়েস, কাম ইন। ম্যাম, এই যে ফাইলটা। টেবিলে রাখুন, পরে দেখে নিব। আরে নীল, তুমি? কিন্তু তুমি এখানে কেন? আমার মামার অফিস। মামা মানে? আমার আম্মুর ভাইয়ের অফিস। সেটা বুঝলাম, কিন্তু আপন নাকি এমনি? আপন? তাহলে আগে কখনো বলনি কেন? আমি তো জানি না তুমি এখানে কাজ করো। তাছাড়াও আমার আব্বু আম্মু পালিয়ে বিয়ে করেছে, বিধায় তাদের সাথে মামার আগে কথা বলে না, তবে আমাকে প্রচুর ভালোবাসে। কি হলো, এটা কি গল্প করার জায়গা? নিজের কাজ করুন যে। সরি ম্যাম। কাজ করুন যান। জি ম্যাম। আমি ডেস্কে এসে কাজ করতে লাগলাম। অবশেষে বাসায় গিয়ে প্রতিদিনের মতোই একই রুটিন অনুযায়ী খাওয়া, নামাজ আদায় করা, ঘুমানো। সেদিন বাসায় আসার একটু পরে ছাদে গেলাম, দেখি ফারিহা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, কখন আসলে? মাত্রই। কিছু বলবে মনে হচ্ছে। কি আপু, অনেক ভালো, তবে একটু রাগী। তুমি কিছু মনে করো না প্লিজ। আরে না, এতে মনে করার কি আছে। গুড বয়। রাতে খাবে কখন? এই তো 9টার সময়। তোমার রান্না খাওয়াবে? অবশ্যই। ওকে, তাহলে একদিন দাওয়াত দিও। আর কিছু বলবা? বলবো তো। হ্যাঁ, তো বলে ফেলো, নিচে যাব। চোখ বন্ধ করো। কেন? চোখ কেন বন্ধ করতে হবে? প্লিজ বন্ধ করো। মারবে না তো? আরে না, তুমি করো। ওকে, করছি। তুমি ছেলেটা অনেক কিউট, হ্যান্ডসাম, হট, ইচ্ছে করে খেয়ে ফেলতে। কথাটা শুনে ভেবা চাকা খেয়ে গেলাম। চোখ খুলতে যাব, সেই সময় ফারিহা আমার গালে একটা চুমু দিয়ে দিল দৌড়। এক দৌড়ে নিচে চলে গেল। আমি এখনো ঘরের মধ্যে আছি। মেয়েটা বলে কি আমাকে খেয়ে ফেলবে? লজ্জা চেমড়ি, লজ্জা সরম বলতে কিচ্ছু নাই। দৌড়াদৌড়ি পরে বুকে ফু দিয়ে ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে নেমে একদম ফ্ল্যাটে গিয়ে দরজা লক করলাম। উফ, বাঁচা গেল। 15 দিন কেটে গেল। আর কিছুদিন পরে 32,000 টাকা পাবো। টাকায় ছিনিমিনি করবে মোর। একদিন রাতে বসে বসে আমি টিভি দেখছিলাম। রাত তখন 10টা বেজে 10 মিনিট। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। এত রাতে আবার কে এসছে? মনের ভুল ভেবে আবার টিভি দেখে মনোযোগ দিলাম। আবার কলিং বেল বেজে উঠলো। তখন আমি আর বসে না থেকে উঠে গেলাম। আর আস্তে করে দরজাটা খুলতেই আমি কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের গতিতে একটা মেয়ে আমাকে জোরে ধরে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে পাগলের মতো চুমু দিতে লাগলো। সঙ্গে সঙ্গে আমি চোখ বন্ধ করে নিলাম। মেয়েটা একদম পাগলের মতো করে চুমু দিয়ে চলেছে। আমি যে তাকে ধাক্কা দেবো সে সামান্য জ্ঞানটুকু লোপ পেয়েছে আমার। মেয়েটির এরকম ব্যবহারে মনে হচ্ছে সে আমাকে একদম কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। হঠাৎ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। দম বন্ধ হওয়ার উপক্রম হচ্ছিল, কিন্তু সেই মেয়ে সেদিকে কোনো খেয়ালই নেই। আমি হাঁপাতে লাগলাম, আর বুঝলাম সেও একটু হাঁপাচ্ছে। আমি এখনো মেয়েটার চেহারার দিকে তাকাইনি। আমি সোজা হয়ে দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকালাম। আমার পায়ের তলা থেকে যেন জমিন সরে গেল, আর মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়লো। আমি কাকে দেখছি? আর হঠাৎ সে এমন ব্যবহার কেন করছে? নাকি ভূত দেখছি? আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কেটা, আর এটা কেউ না, আমার অফিসের বসের মেয়ে কেয়া। কিন্তু ওর এমন ব্যবহারে কিছুতে বুঝতে পারছি না। চোখ দুটা বড় বড় করে তার দিকে তাকিয়েছি। সে মুসকে মুসকে হাসছে, কিন্তু আমার মুখে হাসি নেই। আমি এতটাই বিস্ময় যে মুখ দিয়ে কথা বের করতে পারছি না, শুধু তার দিকে তাকিয়ে আছি। কি হলো? আমি চুপ। ওই, ওভাবে তাকিয়ে আছো কেন এত? আমি এবারে চুপ।
দেখো, আমার লজ্জা করছে তোমার তাকানোতে। আমি তো চুপ করে আছি। ওই কি হলো? হুম হ্যাঁ কি হলো? আমাকে ধাক্কা দিল, তারপর বাস্তবে ফিরলাম। এভাবে তাকিয়ে আছো কেন? কই তাকিয়ে আছি? যা দুষ্টু। কিস করলো উনি, আর দুষ্ট হলাম আমি? বাহ। কিন্তু আপনি এত রাতে এখানে কেন? কেন? আমার বাবুটাকে আদর করতে আসলাম। মানে কি বলতে চাইছেন? যা শুনেছো তাই। আর আপনি কি করছো তুমি বলো। কি সব বাজে বকছেন? মাথা ঠিক আছে তো আপনার নাকি? আর এত রাতে কেউ একটা ব্যাচেলর ছেড়ে রুমে আসে, আর আসলে কি সব করে নাকি? ওই চুপ। একদম চুপসে গেলাম। সামান্য একটা মেয়ে ধমকা নিতেই। আদর করব। কাকে? বিয়ে করেন যান, আপনার বাবাকে বলুন, তাহলে তার সাথে বিয়ে দেবে। তাকে আদর করবেন, আমাকে না। চুপ একেবারে। বিয়ে তো তোমাকেই করব, চ্যালেঞ্জ। দেখা যাবে। চলো চলো বাসর করি। কি? ওই মাথা তার ছিঁড়ছে নাকি আপনার? না তো, তোমাকে যেন না হারাই তার ব্যবস্থা করছি আর কি। আচ্ছা, আপনি এসব করছেন কেন প্লিজ বলবেন? হাতারাম, ভালোবাসি বলেই তো এমন করছি। মানে কবে থেকে? আরও 2 বছর আগে থেকে। কি? কিন্তু আমি তো আপনাকে চিনি না। জানি। ভার্সিটিতে সবসময় বই নিয়ে পড়ে থাকতে, কখনো তো কারো দিকে তাকাওনি, চিনবে কি করে? জি। ভালোবাসবে না আমাকে? না, একদমই না। এমন তার সেরা মেয়েকে ভালোবাসা অসম্ভব। কি বললি? আমার গেঞ্জির কলার ধরেই বলল। ভয় করি না আমি, যা বলছি সত্যি বলছি। ওকে, বিয়ে তোকেই করব, মনে রাখিস। শুনে রাখো, বিয়ে তো তোমাকেই করব, নয়তো নিজের জীবন দিয়ে দিব। এসব চিন্তা মাথা থেকে বাদ দেন, কারণ আমি ফকিনি, গরিব। আপনার সাথে আমার যায় না। চুপ একদম। আসছে মহালোক। আই লাভ ইউ। সরি। সমস্যা নেই, পরে তুমিও বলবা। তারপর আবার আমার কাছে এসে আমার গালে ছোট্ট করে একটা চুমু দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমার বিপরীত দিকের ফ্ল্যাটের দরজার কাছে গিয়ে কি যেন ভাবলো। তারপর আবার সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। ওর ফুপির বাসায় সেজন্য নক করতে চাইলো, কিন্তু করলো না। হয়তো গাড়ি নিয়ে এসেছে, তাই চলে গেল সেখানে না থেকে। যাক বাবা, আপদ বিদেয় হলো। আমি দরজা ভালো মতো লক করে ওয়াশরুমে গিয়ে ভালো মতো ঠোঁট পরিষ্কার করে শুয়ে পড়লাম। একটু আগে কি হয়ে গেল আমার সাথে ভাবতে লজ্জা লাগছে। এই পিচি ছেলেটা ঠোঁটের ওপর নির্যাতন চালালো, এই শয়তান মেয়েটা। তোরে দেখে নিমো। তবে সত্যি বলতে কি, জীবনের প্রথম কিস ততটা খারাপ লাগেনি অবশ্য। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। পরদিন অফিসে গিয়ে কাজে মন দিলাম। দেখে আমার ডেস্কে 2টা ফাইল আগে থেকে রাখা আছে। কেয়ার করার কাজ শুরু করে দিলাম। আজকে বস আসেনি, খেয়ে এসেছে। হয়তো কে অফিসের বস বানাবে, সেজন্য আগে থেকে এমন করছে। লাঞ্চের সময় সবাই লাঞ্চ করতে গেল ক্যান্টিনে। আমার তেমন ক্ষুধা লাগেনি, তাই কাজ করছিলাম। তখন ম্যামের কেবিনে ডাক পড়লো আমার। কাজ রেখে গেলাম কিছুটা ভয় ভয় তার রুমে। অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলাম। গিয়ে দেখি কে একটা বাটিতে করে মাংস আর পাশের প্লেটে কয়েকটা রুটি নিয়ে বসে আছে। ওই শোনো, পরের বার নক না করে সোজা রুমে আসবে, অনুমতি নিতে হবে না। আচ্ছা, কিন্তু ডাকলেন যে এখন? কেন, বিজি আছো নাকি? একটু। 2টা ফাইল প্রায় শেষ, তাই কাজ করছিলাম। গুড বয়। কেন, কাজ আছে কি? না শোনা, কাজ তো নেই। তাহলে আমি যাই। ওই কই যাবা? তোমার জন্য আমি নিচে গোস্ত রুটি করে এনেছি। আমার জন্য? বসো যান, আমি খাওয়াই দিতেছি। না, ক্ষুধা নেই। ওকে, তোমার চাকরি নেই, যাও। আজব, বলছি তো ক্ষুধা নেই। যাও, একটু পরে লেটার পেয়ে যাবে। দিন আমাকে, খাবো। চেয়ারে বসো। কি আর করার, চাকরি হারানো যাবে না। আর যে ধরনের রাগী মেয়ে, বলা যায় না যদি সত্যি চাকরি কেড়ে নেয়। আমি চেয়ারে বসে পড়লাম। আমি প্লেট নিতে যাব, তখন দিল না। কত জোরাজুরি করলাম, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। কে নিজে খাইয়ে দিতে লাগলো। তবে এভাবে কেউ খাইয়ে দিচ্ছে সেটা ভেবেও ভালো লাগছে। গোস্তের স্বাদটাও অনেক সুন্দর হয়েছে। এভাবে প্রায় মাঝে মাঝে দুপুরে খাইয়ে দিত। কেন জানি আমিও তখন সাথে সাথে হ্যাঁ বলতাম। আরও রাতের রান্নার স্বাদও অনেক সুস্বাদু। কিছুদিন পর টাকা পেলাম বেতনের, পুরো 32,000 টাকা। এবার বাসায় টাকা দিব না, কারণ ছোট্ট একটা পার্টি দিয়েছে আমার ফ্ল্যাটে। আমার 2জন ছেলে কলিগ, বয়স আমার থেকে একটু বেশি, মেঘা আর কেয়া। কিন্তু এই খবর শুনে ভারিও আসতে চাইলো, তাই না করতে পারলাম না। সেদিন সন্ধ্যায় আমার ফ্ল্যাটে সবাই হাজির। 3টা মেয়েকে সুন্দরী লাগছে, কেউ তেমন বেশি সাজেনি, হালকাভাবে সেজেছে। তবে হালকা সাজেই কে অপূর্ব সুন্দরী লাগছে। আসমানের করে পরি যেন আমার রুমে এসে নেমেছে। পার্টির জন্য কোনো বিয়ার বা অন্য কিছু কিনিনি, শুধু 10টা স্পিডের ক্যান কিনেছি। সবাই গল্পগুজব করে সময় কাটালাম, আর হালকা মিউজিক। অনেকদিন পরে এমন হাসাহাসি আর মজায় সময় কাটালাম। আর কে তো আমার কাছে থেকে সরছে না।
ফেভিকলের আঠার মতো লেগে আছে আমার সাথে। রাত 10টার দিকে খাওয়া দাওয়া সেরে ছেলে কলিগ দুজনে চলে গেল, কারণ তাদের বাসা দূরে। কেয়ার বাসাও দূরে, কিন্তু ওনাকে আজকে রাতে ফারিহার বাসায় থাকবে। আর মেঘার তো আমার নিচতলায় রুম, তাই ওর কোনো সমস্যা নেই। কিন্তু আমার একটু অস্বস্তি লাগছিল, কারণ 3টা মেয়ে আর আমি একটা ছেলে। আল্লাহ বাঁচায়ও। একটু পর মেঘাও চলে গেল ওর ফ্ল্যাটে। তারপর কেয়া জোর করে ফারিহাকে ওর ফ্ল্যাটে পাঠিয়ে দিয়ে দরজা লক করে আবার আসলো। এতে আমার কিছুটা ভয় হতে শুরু করলো, আবার যদি সেদিনের মতো করে। কি হলো, এভাবে দরজা লক করলেন কেন? কেন বুঝো না? না, আপনি যান বলছি। না, যাবো না। প্লিজ যান, প্লিজ, আমার ভয় করছে। ওকে, যাবো, তবে একটা শর্ত আছে। হ্যাঁ বলুন তাড়াতাড়ি, কি শর্ত? একটা কিস করো, তাহলেই চলে যাব। পাগল নাকি? মনে করো তাই, তবে আমার চাই। আমি পারবো না। ওকে, আমিও যাব না। কথাটা বলে নীলা খাটের উপর বসে পড়ল। পুরো 10 মিনিট হলো কে উঠছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। এর সাথে জোরাজুরি করাও যাবে না, যদি চিল্লানি দেয় তাহলে তো আমি শেষ। ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ওকে, কিস করব, কিন্তু গালে হবে না, ঠুটে করতে হবে কিস। আপনার পা ধুলি ক্ষমা করেন। না না, গালেই দাও। চোখ বন্ধ করেন। পাগল। ওকে করলাম, দাও চুমু। দিচ্ছি। আমি কেয়ার কাছে এগিয়ে গিয়ে ওর গালে আলতো করে একটা চুমু দিলাম। আর তখনই ওর গোলাপি ঠোঁটের কোণে মিষ্টি হাসির আভা দেখতে পেলাম। চমৎকার লাগছিল তখন ওর চেহারাটা। জান শোনো, একটা সত্যি কথা বলি। বলুন। কিন্তু এসব জান, সোনা, পিতল এইসব ডাকা বাদ দেন। তুমি ফারিহার থেকে দূরে থাকবা। কেন? ও কি করলো? অনেক কিছু। তা কি একটু বলেন তো। ওই সেদিন বলেছে ও নাকি তোমাকে পছন্দ করে। হ্যাঁ জানি, আমাকে নাকি খেয়ে ফেলবে কাছে পেলে। তুমি প্লিজ ওর সাথে মিশবা না, প্লিজ। কেন, সমস্যা কি? প্লিজ প্লিজ। আচ্ছা মিশবো না। এই তো, গুড বয়। ঘুমান যান। তুমিও ঘুমাও। গুড নাইট, সুইট ড্রিমস। গুড নাইট। তারপর আর কোনো কথা না বলে মুসকি একটা হাসি দিয়ে চলে গেল। আমি হাফ ছেড়ে বাঁচলাম। আমি সে সোজা বিছানায় গায়েলে দিলাম, আর তখনই ঘুম চেপে ধরলো, আর আমি ঘুমের দেশে হারিয়ে গেলাম। কিছুদিন পর আজকে হঠাৎ করে অফিসটা ছুটি দেওয়া হয়েছে। এখন কেয়া আমাকে অন্য কোনো মেয়ে কলিগের সাথে কথাই বলতে দেয় না, সবসময় কাজের উপর রাখে যাতে কথা বলতে না পারি। তবে বেতনটাও বাড়তি করে 40,000-এ রূপান্তরিত হয়েছে। কেয়ার জন্য এত টাকা বেতন পাচ্ছি, নয়তো হতোই না। তো সেদিন সকালে বসে বসে টিভি দেখছিলাম, তখন কলিং বেল বেজে উঠলো। আমি কে দরজা খুলে দেখি ফারিহা দাঁড়িয়ে আছে। গুড মর্নিং নীল। মর্নিং। তা হঠাৎ এত সকালে? একটা জিনিস দিতে আসলাম সকাল সকাল। এখন আবার কি দেবে? ওই যে দেখো, ওইটা কি? আমি সেদিকে ঘুরতেই ফারিহা আমার গালে একটা চুমু দিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। আসলে এই পাগলি মেয়েটা। মুস্কি একটু হাসি দিয়ে দরজা লাগাতে যাব, তখন চোখ পড়ে সিঁড়িতে, আর তখনই যেন চোখ ছানা বড় হয়ে গেল। কে আর দাঁড়িয়ে আছে, তার মানে সবকিছু দেখেছে ও, কারণ চোখ দুটো লাল হয়ে আছে রাগে, আর গাল এবং কানও লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে ওর চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, এত পরিমাণ রেগে আছে। ওর শরীরটা কিছুটা কাঁপছে, যেমনটা আমার হয় অতিরিক্ত রাগ উঠলে। তার মানে আজকে আমি শেষ। হতো মেয়েদের থেকে দূরে থাকতে বলেছিল, আর ফারিহা থেকে তো আরো দূরে। আর আজকে ফারিহা তো গালে চুমু দিল, তাও আবার জমের সামনেই। আল্লাহ বাঁচিয়ে নিও। কে সিঁড়ি বেয়ে আমার কাছে আসলো, তারপর জোরে একটা ধাক্কা দিয়ে রুমের ভিতরে ঠেলে দিল আমাকে। রুমে প্রবেশ করে দরজাটা ভালো মতো লক করলো। একটু আগে কি করলি? নরম সুরেই বলল, তবে একটা কথা, ঝড় ওঠার আগে পরিবেশটা কিন্তু শান্তই থাকে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কিছু বলার সাহসই পাচ্ছি না। বল। এইবার বাঘিনীর মতো হুঙ্কার দিয়ে বলল, কি হলো? এইবারে তো আমি একেবারে চুপসে গেছি। ও তোকে চুমু দিল কেন, কুত্তা? ও, ওই মেয়েটা এমনই। এমনি মানে কি? এমনই ও। এর আগেও কি এমন করেছে নাকি? হ্যাঁ, একদিন সন্ধ্যায় ছাদে এভাবে কিস দিয়ে পালিয়েছিল। আর তুইও সেটা হজম করে নিলি, তাই না? কিছু বলতে পারিসনি? মেয়ে মানুষ, কি বলবো আমি। গালে 2টা থাপড় বসিয়ে দিল। আমি তো ব্যথা খেয়ে ওর দিকে তাকিয়েছি। প্রচন্ড ব্যথা শুরু করে দিছে গালে। হাত না কি হাতুড়া কে জানে। তারপর আরো কত কি বলে গালি দিতে লাগলো। আমি বেচারে কি করব, দোষ করি সেটাই গালি শুনতেই হলো। জানিস তোকে কেন মেরেছিলাম প্রথম দিন? কারণ তোকে খুব মিস করছিলাম, আর তুই সেদিন 3টা মেয়ে স্টাফের সাথে হেসে হেসে কথা বলছিলি, তাই রাগ সামলাতে না পেরে মেরেছি। তারপর থেকে সব মেয়েদের বলে দিয়েছি তোর সাথে যেন কথা না বলে, আর তোকেও বারণ করেছি। আর তোকে যে বলছিলাম ফারিহার থেকে দূরে থাকবি, কিন্তু তুই কি করলি লুচ্চার মতো? ও থেকে চুমে দিয়ে পালালো, আর তুই প্রতিবাদ না করে মুসকে হাসছিস। ছি, এতটা নিস তুই? কি দেখে যে তোকে ভালোবেসেছিলাম আল্লাহ ভালো জানে। তবে তোকে এটা শাস্তি ঠিক দিব। আর চুপ থাকতে পারলাম না।
আমারও রাগ উঠে গেল, তাই আমিও রাগের মাথায় বকতে থাকলাম। থামেন তো আপনি, আপনি কে? হ্যাঁ, আমার বিয়ে করা বউ নাকি যেভাবে শাসন করছেন? আসছে অধিকার দেখাতে। আমি কি একবার বলেছি যে আপনাকে আমি ভালোবাসি? বলুন। আর বলতে পারলাম না, তার আগে কি বাঘিনীর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার ঠোঁট জোড়া আয়ত্ত করে নিল। ওরে আল্লাহ, আমারে বাঁচাও, এই মাইয়া করে কি? হারামি সেমরি কিস করার বদলে ঠোঁট কামড়ায়। অসহ্য ব্যথা করতে লাগলো। এক ঝাটকায় ওকে আলাদা করলাম। ওকে আলাদা করেই চোখ দুটো বড় বড় হয়ে গেল, কারণ ওর গোলাপি ঠোঁট লাল, কি যেন লেগে আছে অনেকটা। সন্দেহবশত আমার ঠোঁটে হাত দিলাম। হাত চোখের সামনে দিয়ে আসতেই দেখি রক্ত। আল্লাহ, এখন রাক্ষসীর পাল্লায় পড়লাম। রক্ষা করে মোরে। মানুষ রেগে গেলে কত কিনা করে, মারে, গালি। আর এই মেয়ে দেখছি এসবের পাশাপাশি ঠোঁটও কামড়ায়। কথাই বলতে পারছে না, অসহ্য যন্ত্রণা করছে, হালকা রক্ত পড়ছে। আর শয়তান মেয়েটা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছে। ওর চোখে মুখে কোনো দয়মার ছাপ দেখতে পারছি না। আগের মতোই শুধু রাগানিত মুখটা বুঝতে পারছি। সামান্য একটা কারণে এতটা রিয়েক্ট করাটা ঠিক হয়নি ওর, এইসব ভাবছি। আর হঠাৎ করেই কষে একটা থাপ্পড় পড়লো আমার গালে। এবারে থাপ্পড়টা অতিরিক্ত জোরে পড়েছে। ব্যথা আরও বেড়ে গেল। না পারছি ওকে মারতে, আর না পারছি সইতে। কারণ ওকে যদি মারি, তাহলে যদি চিৎকার করে, তাহলে সবাই আমাকে খারাপ বলবে। আমি পুরো আবল বনে গেছি। তারপর কে চলে গেল, আর যাওয়ার আগে বলে গেল, আমার সাথে বেইমানি করার প্রতিশোধ আমি নিবই। কেউ যাওয়ার পরই দরজা বন্ধ করে তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে ঠোঁট পরিষ্কার করে বাসায় থেকে মেডিসিন লাগিয়ে নিলাম। কিন্তু তারপরেও গাল আর ঠোঁটগুলো ব্যথা করছিল। ব্যথা নিয়ে শুয়ে পড়লাম বিছানায়। ঘুম আসছিল না। তারপর কষ্ট করে ঘুমানোর চেষ্টা করলাম। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলো। পেটে কোনো দানা পানি যায়নি। খুব ক্ষুধা লেগেছে, তবে মাথাটা কেমন যেন ভারী ভারী লাগছে। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। অনেক কষ্টে ওঠার চেষ্টা করছি, কিন্তু পারছি না। 2 মিনিট পার হয়ে গেল। তারপর আবার বেল বাজতে লাগলো। তখন কষ্ট করে উঠে গিয়ে দরজাটা খুলে হেলান দিয়ে দাঁড়ালাম। মেঘা দাঁড়িয়ে আছে, আর ওর হাতে প্লেট। কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর ঠোঁটে রক্ত জমাট বেঁধে আছে মনে হচ্ছে। জানি না, হয়তো জ্বর এসেছে আর ঠোঁটে লেগেছে সকালে। কই দেখি। হায় আল্লাহ, এ কি অবস্থা তোমার? শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। বলে আমার কপালে হাত দিয়ে চমকে উঠল। ও, কিছু বলবি কি? একটু দাঁড়াও প্লিজ। মেঘা তাড়াতাড়ি করে আমার খাবার টেবিলে গিয়ে প্লেটটা রেখে আমাকে ধরে নিয়ে গিয়ে খাটে শুয়ে দিল। তারপর তাড়াতাড়ি আমার রুম থেকে বেরিয়ে গেল। হয়তো রুমে গেছে। 2 মিনিট পরে আবার ফিরে আসলো। হাতে কয়েকটা ওষুধ নিয়ে এসছে, কারণ আমার রুমে কোনো ওষুধ ছিল না জ্বরের। মেঘা যে প্লেটটা নিয়ে এসেছিল তা নিয়ে এসে আমাকে খেতে বলল। কিন্তু আমার খাওয়ার রুচি নেই, আর ঠিকমতো খেতেও পারবো না নিজে। তবে প্লেটে বিরিয়ানি ছিল, তারপরে রুচি হলো না খাওয়ার। খেতে ইচ্ছে করছে না আমার। চুপচাপ খেয়ে নাও, তারপরে ওষুধ খাবে। ইচ্ছে করছে না, আর তুলে খাওয়ার মতো শক্তি পাবো না হাতে। ওকে, ওয়েট করুন। তারপরে ওয়াশরুমে গিয়ে হাত পরিষ্কার করে আসলো। আমি খাবো না, তারপরে এক প্রকার জোর করে খাইয়ে দিল ওর হাতে। এই জ্বরের মধ্যে বিরিয়ানির স্বাদটা তিতা লাগলো না, তবে আগের মতো স্বাদ পেলাম না। জ্বর হলে রুচি হারিয়ে যায়। খাওয়ার পরে 2টা ওষুধ খাইয়ে দিল, একটা জ্বরের, অন্যটা ঘুমের। তবে ঘুমের বড়িটা ততটাও হাই লেভেলের না, হয়তো পটল তুলতে হতো। আমি শুয়ে পড়লাম। মেঘা আমার শরীরে কম্বলটা টেনে দিল। একটু পরেই তলিয়ে গেলাম ঘুমের রাজ্যে। আমার ঘুমের পর মেঘা ওর নিজের ফ্ল্যাটে চলে গেল, কিন্তু যাওয়ার সময় ফ্ল্যাটের একটা চাবি নিয়ে যায়, আর ওপাশ থেকে লক করে যায় দরজা। এখন চাবি ছাড়া কেউ খুলতে পারবে না। সকালে চোখ খুললাম, তখন সময় 10টা 22 মিনিট। মানে এতক্ষণে অফিস শুরু হয়ে গেছে। আজকের দিন সহ আরও কয়দিন যে মিস করতে হবে আল্লাহ জানে। এখনও শরীরে জ্বর আছে অনেক। কি মেয়েরে বাবা, এমন মারা মারলো যে জ্বরের মধ্যে পড়ে গেলাম। মেঘা রুমে প্রবেশ করলো। আমি একটু ওঠার চেষ্টা করলাম, তখন মেঘা সাহায্য করলো। চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেবে। কিন্তু তুমি অফিসে যাওনি আজকে? না। কেন? আজকে মিস করলে কেন? তোমাকে অসুস্থ অবস্থায় রেখে কি করে যাই বলো? হাজার হলেও তুমি আমার বন্ধু। ম্যাম তো বকবে। না, সমস্যার কথা শুনলে বকবে না। তারপরও তোমার বাবা মা কি ভাববে? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি সব বলেছি, আর তারাও বলেছে তোমার সেবা করতে। তুমি ওঠো, ফ্রেশ হবে, চলো। ও চলো। তখন মেঘা আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে আসলো। যদিও হাঁটতে পারছিলাম, কিন্তু যদি পড়ে যাই সেজন্য মেঘা ধরে রেখেছে। তারপর ফ্রেশ হয়ে রুমে এসে আবার বিছানায় হেলান দিয়ে বসলাম। এখনও তুলে খাওয়ার জোর নেই, তাই মেঘা খাইয়ে দিল। তারপর জ্বরের ওষুধ খাইয়ে দিল। মানতেই হবে মেয়েটা ভালো, নয়তো এই যে কীভাবে সাহায্যকারী মেয়ে পাওয়া সহজ না। এমন একটা পরোপকারী বন্ধু পেয়ে খুব ভালোই লাগছে। তখন ফারিহা রুমে আসলো। আমার কী হয়েছে শুনে ওর মাথা খারাপ হয়ে গেল। বেচারি হয়তো আমাকে খুব পছন্দ করে। আমি শুয়েছি, আর ওরা দুজনে বসে বসে গল্প করছে। যা বুঝলাম, গল্পের প্রধান টপিক আমি। মেঘা তেমন কিছু না বললেও ফারিহা আমার কথা বলে বকবক করেই যাচ্ছে। আমি এমন, আমি তেমন।
এসব হাজারি কথা বলছে ফারিহা, আর ওর কথা শুনে মনে হচ্ছে মারাত্মকভাবে আমাকে পছন্দ করে। কিন্তু আমি যে কাউকে পছন্দ করি না, তবে কেয়াকে পছন্দ করতাম। আর এখন মনে হচ্ছে কে আমার প্রধান শত্রু। দুপুরবেলা মেঘা রান্না করে এনে খাইয়ে দিল, আর সাথে তিতা ওষুধটাও। আমার বড়ি খেতে একদমই ভালো লাগে না, কেমন যেন বমি বমি লাগে। তারপরে কষ্ট করে আগে মুখে পানি নিয়ে তারপর বড়িটা মুখে দিয়ে গিলছি। না মানে আমি একটু বাচ্চাদের মতো, তাই আর কি। বিকেলবেলা জ্বরটা একটু না অনেকটাই কমেছে, সেই জন্য শরীর ঘামতে শুরু করেছে। ওঠে ওয়াশরুমে গিয়ে শরীরটা মুছে কাপড় বদলে আবার রুমে আসলাম। ডাইনিং রুমে মেঘা বসে বসে টিভি দেখছে। একটু আগে মেঘার মা এসে গেল। আমি যেন রুম থেকে বেরোতে যাব, তখনই বা চোখে কি যেন পড়লো। চোখ জ্বলতে লাগলো, তখনই চোখ খুলতে পারছি না। বিছানায় গিয়ে বসে জোরে ডাক দিলাম, মেঘা, মেঘা। এই এই কি হলো, চিৎকার দিলে কেন? চোখে কি যেন পড়েছে, জ্বালা করছি খুব, প্লিজ বের করো। ওহ আচ্ছা দেখি। তখন মনে হলো ফ্ল্যাটে কেউ প্রবেশ করলো, কিন্তু কেউ সেদিকে মনোযোগ দিলাম না। কারণ চোর হলে গ্লাস ছাড়া কিছু নিয়ে যেতে পারবে না চুপটি করে, আর টিভি নিতে গেলে ধরা খাবে। সেজন্য ভাবলাম পরিচিত কেউ, ফারিহাই হয়তো আসলো দেখতে। মেঘা আমার সামনে এসে চোখ খুলে যেই পোকাটা বের করতে লাগলো। আর মেঘা এমনভাবে আছে যে পিছন থেকে দেখলে যে কেউ ভাববে যে কিস করছে, আর দরজা থেকেও এমনই দেখা যায়। আর সেও ঠিক এমনটাই বুঝতে পারলো যে আমাকে কিস করছে মেঘা। আমি আর মেঘা দুইজনে একদম চমকে উঠলাম। কেয়ার রূপ দেখে আমার কলেজে শুকিয়ে গেল। আজকে ওর চেহারা আরো ভয়ঙ্কর দেখা যাচ্ছে। জীবনে প্রথম মনে হয় এত রেগে উঠেছে ও। ওর গাল কান লাল হয়ে গেছে রাগে, আর চোখ দেখে মনে হচ্ছে চোখ দিয়ে আগুনের গোলা বের হবে। তোর মতো জানোয়ার, কুত্তা, লুচ্চা, হারামি ছেলেকে যে কেন ভালোবেসেছি কে জানে। তুই এত লুচ্চা তা কখনো ভাবিওনি। ভাবতাম তুই ভালো, কিন্তু নিজের রুমে মেয়ে এনে এসব। ছি, তোকে দেখতেও ঘৃণা করছে আমার। তুই এতটা নিঃমনের কি করে হতে পারলি? ভার্সিটিতে তো একদম সাজু হয়ে থাকতি, কিন্তু ভেতরে ভেতরে যে এতটা খারাপ তা ভাবিনি। ম্যাম আপনি ভুল ভাবছেন, এমনটা না। আমাকে আর বোঝাতে হবে না। আপনার ওকে যা দেখার আমি সামনাসামনি নিজের চোখেই দেখলাম। ছি, আপনিও এই জানোয়ারটার সাথে। ছি, কি করে এত বড় ভুল করে বসলাম আমি। প্লিজ ম্যাম, এমনটা না, আপনার বুঝতে ভুল হচ্ছে। হ্যাঁ আপনি ভুল বুঝছেন। এই কুত্তা, তুই চুপ কর। তোর সাথে আমি আর কখনো কথা বলবো না। ছোট লোকের বাচ্চা একটা, তোকে তিলে তিলে মারবো, আমি কথা দিলাম। আপনার ভুল হচ্ছে। কে ওখানে না দাঁড়িয়ে থেকে সোজা রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি এখনো শখের মধ্যে আছি, কি হচ্ছে এসব আমার সাথে। আর কে বা এখন এই সময় কেন আসলো এখানে? আর এত যদি ভালোবাসে তাহলে বিশ্বাস না করে ভুল বুঝলো কেন? এসব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, ফলে মাথা ব্যথা বেড়ে গেল আবার। কিয়া ম্যাম অমন করলো কেন? জানি না তো, হঠাৎ এমন রুড বিহেভ করলো কেন বুঝতে পারছি না। ও তাছাড়া এইসব হঠাৎ করে আমার ফ্ল্যাটে আসলো কেন, এটাই ভাবার বিষয়। আরে আজ অফিসে যাওনি তো, তাই এমন হয়েছে। হঠাৎ করে অফিস না গেলে তাই হয়তো খোঁজ নিতে এসেছে। ফোন দিয়েও তো খোঁজ নিতে পারতো। ধুর, এত না ভেবে শুয়ে পড়ো, নয়তো আবার জ্বর বাড়বে। আমি ম্যানেজারকে বলে তোমার 2-3 দিনের ছুটি নিয়ে নেবনি, সে ম্যামকে সামলে নেবে। তুমি ঘুমাও। কিন্তু চুপ একদম। ওকে। তবে আমার কি মনে হয় জানো? তোমার আবার কি মনে হয়? ম্যাম হয়তো তোমাকে ভালোবাসে, তাই এইসব সহ্য করতে পারেনি। এটা ঠিক, আর আমি জানিও যে ভালোবাসে। ওহ আচ্ছা, ঘুমাও, আর ভাববে না, সব ঠিক হয়ে যাবে হয়তো। তারপর মেঘা চলে গেল। আমি এবার উঠে গিয়ে দরজাটা লক করে আমার রুমে এসে শুয়ে পড়লাম। শোয়ার পরে কেয়ার কথা শুধু মাথায় ঘুরছে, না জানি চাকরি কেড়ে নেবে নাকি। যদি নেয় তাহলে তো অন্য চাকরি পাওয়া কঠিন হয়ে উঠবে, আর এত বেতনও পাবো না সহজে কোথাও। চলবো কি করে? এইসব আবল তাবল ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। আজ 3 দিন পর অফিসে যাচ্ছি। একটু আগেই বের হলাম, কারণ মেঘা এসে ডেকে নিয়ে গেল। অফিসে প্রবেশ করার আগে দোয়া দূরত পড়লাম যাতে কোনো বিপদ না হয়। ওখানে অফিসে ক্যান্টিনে বসেছিলাম। তারপর আমার ডেস্কে বসে কাজ করতে লাগলাম। কাজ করছি, তার ঠিক 30 মিনিট পরে পিয়ন চাচা এসে বলে গেল ম্যাম নাকি আমাকে ডাকছে। কথাটা শুনেই ভয়ে বুকের হার্টবিট বেড়ে গেল, কিন্তু অফিস যেতে তো হবেই। আমার ডেস্কে থেকে উঠে সোজা ও রুমে প্রবেশ করলাম। আগে তো বলছি যে অনুমতি নিতে হবে না, তাই অনুমতি না নিয়ে প্রবেশ করলাম। দেখি মাথা নিচু করে কি যেন করছে। ম্যাম ডেকেছিলেন? আমার দিকে রাগে চোখে তাকালো। ম্যাম। এই ছোট লোকের বাচ্চা, বসের রুমে আসতে হলে অনুমতি নিতে হয়, জানিস না? নাকি মা বাবা শিক্ষা দেয়নি? একেবারে আবুল বনে গেলাম ওর কথায়। এটা কি তোর বাড়ি পেয়েছিস নাকি যে যেভাবে সেভাবে আসবি যাবি? ম্যাম আপনি তো বলেছিলেন অনুমতি না নিতে, তাই তো। চুপ, একটা কথাও বলবি না ছোট লোক। ভুলে যাস না তুই আমার কোম্পানির কর্মচারী।
জি ম্যাম, সরি, ক্ষমা করবেন। এতদিন কি ফ্ল্যাটে মেয়ে নিয়ে ফুর্তি মারলি নাকি যে ছুটি নিছিলি লুচ্চা কোথাকার? এসব কি বলছেন আপনি? তো কি বলবো তোর মতো লুচ্চাকে? আপনি ভুল ভাবছেন, আমি এতদিন জ্বরের কারণে আসতে পারিনি। হয়েছে হয়েছে, লুচ্চামি করে আর সাফাই গাইতে হবে না। তার দিনে কয়টা মেয়ে লাগে তোর? প্লিজ এসব বলবেন না, আমি এমন ছেলে না। নাটক রে নাটক। সত্যি বলছি আমি। চুপ কর জানোয়ার। এই 4টা ফাইল দিলাম, আজ অফিস ছুটি হওয়ার আগে যেন পাই, নয়তো তোর চাকরি নেই। ফাইল নিয়ে দূর হ চোখের সামনে থেকে। জি। আর দেরি না করে ফাইল নিয়ে চলে আসলাম আমার ডেস্কে। প্রচণ্ড মন খারাপ, এত খারাপ ভাবলো আমাকে। আমি নাকি মেয়ে নিয়ে ফুর্তি করি, ছি, ভাবতেও গায়ে কাটা দিয়ে উঠছে। বলবো যে কত কি করছে, না জানি আরও কত অপমান সহ্য করতে হবে। কে হয়তো ফাইলগুলো ঠিকমতো দেখেনি, কারণ ফাইলগুলোতে তেমন কাজ নেই, একটু করেই কাজ আছে। তাই আমি মনোযোগ দিয়ে কাজ করতে লাগলাম। লাঞ্চ টাইমে মেঘা এসে জোর করেই অফিস ক্যান্টিনে নিয়ে গেল। তারপর লাঞ্চ সেরে আবার কাজে মন দিলাম। 3টার পরপরই কাজ সমাপ্ত হলো। আমি আর দেরি না করে ফাইল নিয়ে দরজা খুলতে যাব, তখনই কেয়ার কথাগুলো মনে পড়লো। তাই আগে অনুমতি নিয়ে তারপর কেয়ার টেবিলে গিয়ে ফাইল কটা রেখে দিলাম। কেয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কারণ হয়তো ভেবেছে এত তাড়াতাড়ি ফাইল কমপ্লিট করলাম কিভাবে। ম্যাম, এত ভাবতে হবে না, ফাইলগুলোতে তেমন কাজ ছিল না, তাই তাড়াতাড়ি হলো, নয়তো আজকে হতোই না। এখন আসি ম্যাম, আসসালামু আলাইকুম। কেয়ার কোনো কথা না বলে ফাইলগুলো দেখতে লাগলো, আর আমি চলে আসলাম আমার ডেস্কে। এভাবে কেটে গেল 4টি মাস। এতদিন আমি আর মেঘা অনেক ভালো বন্ধুতে পরিণত হয়েছে। এখন আর আগের মতো তুমি বলি না, তুই করে বলি সব সময়। এতে দুজনেরই ভালো লাগে। তবে মেঘা মাঝে মাঝে ভুল করে তুমি বলে, আর দুজনে হাসিতে ব্যস্ত হয়ে পড়ি। আর কেয়ার কথাই বা কি বলবো, এতদিনে যা বুঝলাম যে ওর মনে আমার জন্য এখন শুধু ঘৃণা আর ঘৃণা। আমাকে বোঝানোর কোনো সুযোগই দেয়নি। আর ও যে বড়লোক বাপের দেমাগে মেয়ে, তাও প্রমাণ করে দিয়েছে। কোনো উপায়ে বাদ রাখিনি আমাকে অপমান করার, অপদস্থ করার। সবসময় আমার সম্মানহানি করার চেষ্টা করত, কিন্তু পেরে ওঠেনি। আমার সততার কাছে সামান্য ভুলের জন্য এমন রিয়েক্ট করতো যে আমি তার পুরো সম্পত্তি হজম করে ফেলেছি। আর হ্যাঁ, একটা খুশির খবর আছে, আমি একটা বাইক কিনেছি আমার টাকা প্লাস বাসা থেকে কিছু টাকা নিয়ে। কারণ বাসার সবাই জানে আমি বাইক কিনবই, তাই না করিনি। R15 কিনেছি। এখন প্রতিদিন সকাল করে মেঘা আমার সাথে যায়, আর বিকেলে আসার সময় আমার সাথে আসে। মেঘার মা বাবা অনেক ভালো, ছোট একটা বোন আছে ওর, ক্লাস 9-এ উঠেছে এবার। ওর নাম রিয়া, অনেক কেয়ার কি করে। আর আমিও কম নাকি, আমি প্রচুর মজা করি ওর সাথে। প্রতি শুক্রবার দুপুরে বিরিয়ানি খাওয়া হয় ওদের বাসায়, অনেক অনেক টেস্টি। ফারিয়ার মা বাবার সাথে খুব ভালো একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে। আর কোম্পানির মালিক মানে কেয়ার বাবার কাছে আমি সোনার টুকরো ছেলে। কাজে কাজে এতই বিশ্বস্ত যে কোম্পানির সাথে যারা ডিল করে তাদের সাথে বন্ধুত্ব হয়েছে। আমার সম্পর্কে কে কিছুই বলে না হয়তো ওর বাবাকে, কিন্তু ওর বাবার সম্পর্কে আমাকে সবসময় খবর দেয় ম্যানেজার আঙ্কেল। একদিন সকালে আমার ডাক পড়লো কেয়ার রুমে। চলে আসলাম তার কাছে, মানে রুমে আর কি। বস। না ম্যাম, আমি ঠিক আছি, বলুন কি কাজ করতে হবে। বড় একটা ডিল আছে, সেটা নিয়ে কথা বলতে ডাকলাম। ও, তাহলে আমার সিনিয়রকে ডাকুন, তিনিই ভালো বুঝবেন। আমারও একই ইচ্ছা ছিল, তবে বাবা তোকে বলতে বলেছে আগে, তাই বলছি। শোন। ও, তার ডিলটা কেমন? শোন, যদি ডিলটা ফাইনাল করতে পারি তাহলে কোটি টাকা লাভ হবে, কিন্তু এই জন্য আমার বুদ্ধি লাগাতে হবে, তুই বুঝবি না, আর তোর বেতনও বাড়তি করা হবে। যাই হোক শোন। তারপরে কে আমাকে অনেক কথাই বললো ডিলটা নিয়ে। আর এই ডিল কনফার্ম করতে নাকি ক্যালিফোর্নিয়াতে যেতে হবে। এই সুযোগ হাতছাড়া করতে পারবো না। সরি, আপনারা দেশে থাকেন, আমি আমেরিকা থেকে একটু ঘুরে আসি। তাহলে আমেরিকাতে যেতেই হবে? বললামই তো। তা কতদিন থাকতে হবে? 1 সপ্তাহের মতো। ও, লুঙ্গিনাস করতে করতে খুশিতে মনে মনে ডান্স করলাম। কি হলো, কি ভাবছিস, যাবি না নাকি? জি ম্যাডাম, যাব, কিন্তু কতজন যেতে হবে? আমার পিএ নীলা আর মাসুদ সাহেব। তুই তোর একজন সহকারীকে বেছে নিতে পারিস যে ভালো কাজ করতে পারে। ও, তাহলে মেঘা যাবে আমার সাথে, কিন্তু এদিকটা কি সামলাবে? আব্বু আর চাচু। কিন্তু তুই মেঘাকে নিবি কেন, ও তো মেয়ে। আমার চোখে ওই ভালো, না মানে ভালো কাজ পারে, আশা করি সেটা আপনিও জানেন। বুঝেছি আমি, ছোট লোক কোথাকার। তোর পাসপোর্ট আর ওই মেঘার পাসপোর্ট জমা দিস 2 থেকে 3 দিনের মধ্যে। জি, খুশি হলাম, কিন্তু ছোট লোক বলাতে আবার মনটাও খারাপ হলো। এখন দূর হ চোখের সামনে থেকে, যত সব লুচ্চা। যাচ্ছি। আমি কোনো কথা না বলে আসলাম ডেস্কে। মনটা খারাপ হয়ে গেল ওর কথায়, তবে একটু খুশি, কারণ আমেরিকা যাব। যাই হোক, পাসপোর্টটা করে রেখে ভালোই হয়েছে, নয়তো যাওয়া হতো না। কি জানি মেঘার আছে কি না। অফিস ছুটির পর মেঘার কথা বলায় মেঘার হাবভাব দেখে মনে হচ্ছে ও আমার থেকে 1000 গুণ বেশি খুশি। আর ওর পাসপোর্টও আছে,
খুশির টেলায় ভুল করে জড়িয়ে ধরেছে আমাকে। আর তখনই ওখানে কে হাজির! শালার কি কপাল আমার! ফকিন্নিটা দেখে যখন তখন চলে আসে। ও গিয়ে ওর গাড়িতে উঠে চলে গেল, আর আমার বাইকে করে বাসায় চলে আসলাম। বাসায় পরিবারকে কথাটা জানালাম, তখন কেউই না করেনি যে যাস না। অন্যদিকে মেঘার মা বাবাও একটু মানা করলো, মেয়ে যেদের কাছে হেরে গেল। কালকে সকালেই সকল কাগজপত্র জমা দিলাম আমাদের দুজনেরই। আর 3 দিন পরে নাকি ফ্লাইট। কে একটা নীল রঙের শাড়ি পরে আছে, আর আমি ওর সামনে দাঁড়িয়েও সৌন্দর্য দেখছি। হালকা মেকআপ করা, চুলগুলো ছেড়ে দেওয়া আছে, বাতাসে উড়ছে, কানে ছোট দুল, টানা টানা মায়াবী চোখ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। এক কথায় অপূর্ব সুন্দর লাগছে ওকে, চোখ যেন ফেরাতেই পারছে না। কে আস্তে আস্তে আমার কাছে এসে আমার হাত নিয়ে ওর কোমর পেটে স্পর্শ করালো। কেমন জানি লাগলো আমার, মনে হচ্ছে তোলার উপর হাত রেখেছি। তারপর আমাকে জোরে ধরে আমার গালে চুমু দিল। তখন ওর মুখের উপর কিছু চুল চলে আসলো বাতাসের জন্য। আমি হালকা ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম। পাগলিটা তখনই ওর ঠোঁট আর আমার ঠোঁট মিলে 4 ঠোঁট এক করে দিল, আর পাগলের মতো চুমু দিচ্ছে আমাকে। আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। যখনই দম বন্ধ হতে লাগলো তখনই লাফ দিয়ে উঠলাম। কপাল ভালো স্বপ্ন ছিল, নয়তো মরেই যেতাম। কিন্তু আজকে হঠাৎ ওকে কেন দেখলাম, তাও আবার এত রোমান্টিক স্বপ্ন। ঘড়ির দিকে তাকিয়ে দিকে 5টা বাজে। তাই দেরি না করে তাড়াতাড়ি উঠে নামাজ আদায় করলাম। তারপর গোসল করলাম, যাতে একদম ফ্রেশ মনে হয়, নয়তো বিমানে যদি ক্লান্ত ক্লান্ত লাগে, তাই আর কি। গোসল শেষে একটা ট্রাউজারে গেঞ্জি পরে একটা ডিম ভাজি আর প্যাকেটের দুধ গরম করলাম। বেশি কিছু খাওয়া যাবে না। খাওয়া শেষ করে উঠেছি, তখনই মনে পড়লো যে ফ্লাইট তো রাত 11টায়। এখন আমি তো তাড়াহুড়া করলাম কোন দুঃখে! আল্লাহ রহম করে আমার উপর। স্বপ্নটা দেখার পর থেকে এমন হচ্ছে, ধ্যাৎ ভাল লাগে না। যাই হোক, 8টার সময় আবার গোসল করলাম। এটা কিন্তু শীতকাল না। তারপর হালকা খাবার খেয়ে নিলাম। একটু সময় রেস্ট নিয়ে রেডি হয়ে ব্যাগে জামা কাপড় নিয়ে মেঘার ফ্ল্যাটে গেলাম। তখন সময় 9:30 গিয়ে দেখি মেঘাও তৈরি। বাহ, ওকে তো দারুণ লাগছে। হলুদ রঙের একটা 3 পিস পরেছে। আঙ্কেল আন্টিকে সালাম জানিয়ে বিদায় নিলাম। ফারির সাথে দেখা হয়নি, কারণ ওনাকে 2 মাসের জন্য ও নানি বাড়ি গেছে, তাও আবার 16 দিন আগে। বাচ্চা গেছি। আমাদের এখান থেকে এয়ারপোর্ট পৌঁছাতে 10:10 হয়ে গেল। ওখানে যেতেই আমি তো অবাক, কারণ কে সত্যি নীল রঙের শাড়ি পরেছে, অসম্ভব সুন্দর লাগছে, যেন কোনো নীলপুরি মাটিতে নেমে এসেছে। তবে পেট দেখা যাচ্ছে না, এটা অবশ্য ভালোই করেছে, কিন্তু চেহারার মায়াটা যেন আমাকে টানছে ওর কাছে। পরক্ষণে সবকিছু গুলে গেল। কারণ হলো কে আর পাশে থাকা মেয়েটা। আমি মেয়েটাকে খুব ভালো মতোই চিনি। কাছে গিয়ে বড় ধরনের একটা শখ খেলাম, কারণ এই মেয়েটাই পুরো একটা। কিন্তু এখানে কি করছে? আমি কাছে যেতে মেয়েটা আমাকে চিনে ফেললো। আর হ্যাঁ, ওর নামই তো বললাম না, ওর নাম নিশি। পাক্কা শয়তান একটা মেয়ে। আরে আরে, নীল না? জি। তা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো। অনেক দিন পর দেখা হলো। তা এখন কোথায় থাকো? কি কোনো কাজ করছো নাকি? আর এখানে এই সময় কি করছো? হয়েছে তোর বকবক? ওই ছোট লোকটা আমার কোম্পানিতে কাজ করে, আর ওকে নিয়েই যাচ্ছে ডিল কনফার্ম করতে। ও গুড, তাহলে তো ভালোই হবে, একসাথে সময় কাটানো হবে। তা ঢাকাতে কোথায় থাকো? আমি তো আর বলতে পারলাম না। তার আগেই কে নিশির হাত ধরে হনহন করে এয়ারপোর্টের ভিতরে চলে গেল। আমরা সেখানে না দাঁড়িয়ে সবাই এয়ারপোর্টের ভিতরে গিয়ে চেয়ারে বসে আছি। একটু পরে বিমানে উঠলাম। কত যে ভালো লাগতেছে, মনটা আমার উড়ু উড়ু করে। আমি আগে আগে গিয়ে আমার সিটে গিয়ে বসে পড়লাম। একসাথে মোট 3টা করে সিট লাগানো, বিজনেস ক্লাস সিট। আমি গিয়ে বসে পড়লাম। তবে আমার সিটটা মাঝখানের, পাশে ওরা 2জন বসবে। আমি বসতেই এক পাশ দিয়ে মেঘা আসলো। আমার সিটটা খুঁজে দাও না। এই নাও, দেখো এই সিট নাম্বার। বসো এখানে। আজব তো, এখানে কেন বসবো? আরে গাধি মেয়ে, তোমার সিট এটাই। আমি গাধি না, প্রথমবার উঠেছি তাই আর কি। আচ্ছা বাবা, সরি, এখন বসো। ব্যাগটা উপরে রাখো। দাও। তারপর আমি মেঘার ব্যাগটা উপরে রাখার জায়গা আছে ওখানে রাখলাম। রাখার পরে আমার সিটে এসে বসতেই অন্য পাশে টিমনিটা এসে হাজির। কেমনটা লাগে কন্ত? একে তো পাক্কা একটা মাল, তারপর আবার এত ভাব দেখে মনে হচ্ছে আমার পাশের সিটটা এরই। এই কি মজা বলো তো। কেন? এই সিটটা আমার, ওই মানে একটা হট ছেলের সাথে আকাশে উড়বো। বসে পড়ুন, তাহলে আর কি করার। হ্যাঁ, হটি। তোর এক লাথিতে ফালাই দিই মশালি, মনে মনে বললাম। আমি চুপ করে আছি। ফালতু মেয়েটা বকবক করতে করতে বসে পড়লো। বসার পরে বকবক করতে আসে, একদম অসহ্য লাগছে। একটু পরে কেয়া সহ মাসুম সাহেব আর কেয়ার পিয়ে আসলো। আমার পাশের সিটে বসলো 3জন। মাসুম সাহেব বসলো উইন্ডো সিটে, মাঝখানে পেয়ে আর পাশে কেয়া। এখন একটা ব্লেজার পরে আছে, তবে দেখতে পুরো অপূর্ব লাগছে এখন। কিন্তু এইদিকে এই মেয়ে মানে নিশে বকবক করতেই আছে।
আর একটুতেই শরীরে হাত দিচ্ছে, গাল টানছে। কিছু বলতেও পারছি না। বসে থাকার 15 মিনিট পরেই স্পিকারে বলল যে এখন বিমান টেক অফ করবে। তখন যে যার বেল বেঁধে নিলাম। যদি আমার ভয় লাগছিল না। আর নিশির মতিগতি থেকে মনে হচ্ছে এর আগে সফর করেছে বিমানে, কিন্তু এখন মেঘার অবস্থা দেখার মতো। ও ভয় একদম চুপসে গেছে। হঠাৎ আমার হাত জোরে চেপে ধরলো আর চোখ বন্ধ করে আছে ভয়ের ঠেলায়। আমার প্রচুর হাসি পাচ্ছিল তখন। হঠাৎ কেয়ার দিকে নজর পড়তেই আমার হাসি উড়ে গেল। আবার ওর রাগী চেহারা চোখে পড়লো। মনে হচ্ছে খুব রেগে আছে। দাঁতের সাথে দাঁত চেপে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আর এই শয়তান মেয়েটা একটুতে আমার গাল টানছে, কাঁধে মাথা রাখছে, কাতুকুতু দিচ্ছে। উফ, একেবারে অসহ্য কারবার। 10 মিনিট পর উঠে গেল বাথরুমে চোখ মুখে পানি দিতে। আর তখনই কেয়া ওর সিট থেকে উঠে এসে নিচে সিটে বসলো। আমি তো চোখ বড় বড় করে তাকিয়েছি কেয়ার এমন কাণ্ড দেখে। আমার এমন তাকানো দেখে হাতে চিমটি কাটলো কেয়া। তখনই চোখ নামিয়ে নিলাম। একটু পরে নিচে বাথরুম থেকে বের হয়ে এসে অবাক, কারণ ওর জায়গায় তো কেয়া বসে আছে। ওই, তুই এখানে কি করছিস? তোর সিট তো এটা না, এটা আমার সিট। তো কি হলো? মানে কি? আমার ওখানে ভালো লাগছে না বাল। না উঠ, আমার সিট এটা, তোরটাতে যা। প্লিজ দোস্ত, যা না, ওখানে কেমন জানি লাগছে আমার। ধ্যাত বাল, ভাল লাগে না। যা সোনা পান্থপি, যা। বাল কুত্তি। নিশি রাগ দেখিয়ে কেয়ার সিটে চলে গেল। আর কেয়া রাগের দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি তখন মাথা নিচু করলাম। তখন আবার জোরে একটা চিমটি কাটলো হাতে। চিৎকার করতে পারলাম না, লোকলজ্জার ভয়ে। এবার খুব লেগেছে। মুখ বুঝে অত্যাচার সহ্য করতে হলো। এর থেকে নিশি তো ভালো ছিল, দুষ্টু মিষ্টি আদর করছিল। 2 ঘন্টা পর হালকা নাস্তা দেওয়া হলো। সবাই সেটা খেয়ে নিলাম। তারপর সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখলাম যাতে ঘুম আসে। এতক্ষণে নিশির কথা একটু বলে আসুন। আমরা একসাথে ভার্সিটিতে পড়তাম। একটা গোপন কথা বলি, আমি সেই ভার্সিটি লাইফ থেকে কেয়াকে পছন্দ করতাম, কিন্তু ওকে বলিনি। আর আপনাদেরও না। ওর সাথে একটু নাটক করতে হলো এটা নিয়ে, দেখেছিনি তো। কিন্তু আপনাদের যে এটা বললাম, এটা কাউকে এবার বলবেন না। নিশি আমাদের সাথেই পড়তো, কিন্তু ওকে মাল বলার প্রধান কারণটা হলো এই মেয়ে 20 জনেরও বেশি ছেলের সাথে শারীরিক সম্পর্ক করেছিল। অনার্স 3য় বর্ষে যখন ছিলাম তখন, ফাইনাল ইয়ারে এসে অনেকের সাথেই ওইসব বাজে কাজে লিপ্ত হয়েছে। আর এখনও তো মনে হয় এসব করে। এইসব কারণে ওকে আমি মাল বলতাম। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন, যদিও কাল্পনিক সব কিছু। ভার্সিটি থাকাকালীন সময় নিশি অনেকবার আমাকে ওর খারাপ জায়গায় ফেলতে চেয়েছিল, কিন্তু তখন কে ওকে আমার দিক থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এটা আমি পরে বুঝতে পারি। আশা করি নিশি সম্পর্কে যথেষ্ট ধারণা আপনারা পেয়ে গেছেন যে ও কেমন ধরনের মেয়ে। যাক, আপনাদের এসব বলতে বলতে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, তাই দেরি না করে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ পরে ঘুমে গেছে জানি না, তবে ঘুম থেকে উঠেই বড় ধরনের ঝাটকা লাগলো। কারণ কেয়া আমার ডান হাত জোরে ধরে কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে, আর মেঘা বা হাত জোরে ধরে কাঁধে মাথা দিয়ে আছে। দুজনেরই এমন ব্যবহারের প্রধান কারণ হলো ঘুম বাবাজি। ঘুমের করে দুজন এভাবে জড়িয়ে ধরেছে। মেঘা আরামে ঘুমোচ্ছে, আর কেউ। কিন্তু লক্ষ্য করলাম ওর নাকে চুল এসে পড়ছে। ছোট বাচ্চাদের মতো লাগছে ওর ঘুমন্ত মায়াবী চেহারা। ইচ্ছে করছে কপালে আলতো করে একটা চুমো দিই, আর নাকের ডগায় একটা কামড় দিই। এসব কিন্তু রোমান্টিক কাজ, লুচ্চামি বাবার কিছুই নেই। তবে নাকে মুখে চুল চলে এসে বিরক্ত লাগছিল, এটা বুঝতে পারছিলাম। সাহস করে চুলে হাত দিয়ে কানের পিছনের দিকে রাখতেই ঠাস করে একটা থাপ্পড় পড়লো। আমি 440 ভোল্টের একটা ঝাটকা খেলাম। আচম কেমন হয়। আমি বেবাচাকাকে কেয়ার দিকে তাকালাম। দেখি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। চেহারায় রাগের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। আমার কলিজের কোনো পানি নেই, ভয়ে সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর এদিকে মরার মেঘ এখনো ঘুমাচ্ছে। ফ্লাইটের সবাই ঘুমের রাজ্যে আছে, কি আর বলবো, কপাল খারাপই। কি রে, লুচ্চা মেয়ে দেখলেই হাত পা চুলকায়, তাই না? আসলে ম্যাম তা না। চুপ কর, ছোট লোকের বাচ্চা, লুচ্চা জানোয়ার। এখানে আসাই ঠিক হয়নি। এখন দেখছি তুই নিষেধ থেকেও 1000 গুণ বেশি খারাপ। মেয়েদের শরীরে হাত দিতে ইচ্ছা করে শুধু, তাই না? আপনার বিরক্ত লাগছিল হয়তো, তাই চুলগুলো সরিয়ে দিলাম। আর এই যে দেখুন, মেঘার মতো আপনিও ছিলেন এইভাবে। মেঘাকে দেখিয়ে দিলাম। কই, আমি তো আপনাকে কোনো কিছু বলিনি। চুপ, মুখে মুখে তর্ক করছিস। তোকে চিনা আছে খুব ভালো করে, কেমন ধরনের ছেলে তুই। এই কি হলো নীল, কে ঝগড়া করছে? ম্যাম, কথাটা বলেই জিভে কামড় দিলাম, বলে ফেলেছি। কি বললি? সরি, ভুল হয়ে গেছে। দেখুন, আপনার কথাতে অনেকের ঘুম ভেঙে গেছে। ম্যাম, কি হলো? আপনার এত জোরে জোরে কথা বলছিলেন কেন? চুপ একদম। একটা ছেলেকে জড়িয়ে ধরে আছো, লজ্জা করে না? আবার মুখের উপর কথা বলো। কি বলেন ওকে এসব? কেন, গায়ে বিচ্ছে নাকি? শোন, লুচ্চামিটা একটু কম করিস। আমি আর কিছু বললাম না। এদিকে বেচারি মেঘ আর কিছু বলতে পারলো না। কেঁদে দিবে এমন হাবভাবর, কারণ অতি ইচ্ছে করে ধরেনি ভাবে। কিন্তু কেয়ারও ভাবে কথাটা বলাটা ঠিক হয়নি। আরো 2 ঘন্টা পর বিমান ল্যান্ড করলো।
এই 2 ঘন্টা কেয়ার সাথে কোনো প্রকার কথা বলেনি, কারণ কথা বললে অপমানিত হতে হবে। এরপর সেদিকে 2 জন লোক দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, মানে ওই 2টা বডিগার্ড। কেয়াকে দেখেই ওর মুখে হাসি ফুটল, মানে এরাই তাহলে আমাদের নিতে এসছে। এয়ারপোর্টের বাইরে এসে দেখি বড় একটা গাড়ি দাঁড় করানো। তারপর গাড়িতে উঠলাম। মোট 8 সিটের গাড়িটা। পেছনের সিটে আমি আর মেঘা, আমাদের সামনের সিটে নিশি, কেয়া আর ওর পেয়ে। ড্রাইভারের কাছে মাসুম সাহেব বসলো। যাদের সাথে এয়ারপোর্টে কথা হলো তারা সামনের গাড়িতে আছে। একটু পরে গাড়িটা একটা বড় এবং ভালো মানের 7 স্টার হোটেলের সামনে দাঁড় করালো। সবাই গাড়ি থেকে নামলাম। ওই 3 জন লোক দেখেছি আগে থেকে ওখানে উপস্থিত। ওরাই ভেতরে নিয়ে গেল, আর রিসিপশন থেকে চাবি নিয়ে লিফটে উঠে 8 তলায় চলে আসলাম। আমাদের জন্য মোট 3টা রুমের ব্যবস্থা করা হয়েছে। একটাতে থাকবো আমি আর মাসুম ভাই, অন্যটাতে কেয়া আর নিশি, আর শেষেরটায় মেঘা আর পিএ সেমি। যাই হোক, আমরা যখন আমেরিকাতে পা রাখি তখন প্রায় সন্ধ্যা ছিল, তাই আজকে কোনো কাজ নেই। আজকের দিনটা রেস্ট। যে যার মতো করে রুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। মেয়েগুলো কি করছে কে জানে, ওরা তো এমনিতেই পচা। রাতে খাওয়ার অর্ডার দেওয়ার 10 মিনিট পরে খাবার চলে আসলো। তেমন কিছু অর্ডার করিনি আমি। পিৎজা, স্যান্ডউইচ আর অরেঞ্জ জুস তো থাকবেই। সে যাই হোক, খাওয়া দাওয়া করে ওই দিনের মতো শুয়ে পড়লাম। পরের দিন 4টার সময় মিটিং ফিক্স হলো। সবে আমরা সময় মতো মিটিংয়ে বসলাম। সেখানে মোট 8 জন ছিলাম। আমরা 5 জন, আর ওদের অফিসে 3 জন সাদা চামড়ার লোক, কোনো বডিগার্ড নেই। আর নিশিকে রুমে রেখে আসা হয়েছে। 1 ঘন্টা যাবত মিটিং চললো। তারপর আজকে ডিল ফাইনাল হলো না। মেজাজটাই গরম হয়ে গেল সবার, কিন্তু তারপরে দাঁত বের করে ভ্যাটকাতেই হলো সবাইকে। কালকেও নাকি মিটিং হবে। সবাই আবার হোটেলে চলে আসলাম। এসে রুমে না গিয়ে সবাই 18 তলায় আসলাম, কারণ সেখানে নাকি ছোট্ট একটা বার আছে, জুস, অ্যালকোহল সব পাওয়া যায়। কিন্তু আমাদের কারো নেশা করার কোনো রকমের শখ নেই। সবাই অরেঞ্জ জুস খেলাম। কপাল ভালো ছিল তাই তাতে কোনো অ্যালকোহল মেশানো ছিল না, নয়তো সবাই এখানেই উল্টে পড়ে থাকতাম। আমি 2 গ্লাস পান করেছি, ভালোই লেগেছিল তাই। মেঘা সবসময় আমার পাশাপাশি থাকছিল, এতে কেয়ার রাগী চেহারাটা দেখা গেছে। কিন্তু আমি ওকে দেখে রাখবো এমন আবদার করেছি মেঘার মা বাবার কাছে, তাই ও রাখলাম, আর কিছু করার নেই। মেঘার আরও একটা নাম আছে, ঐশী। ওর বাবা মা ঐশী বলেই ডাকে, তবে আমার মেঘা বলতেই অভ্যাস হয়ে গেছে, তাই ঐশী ডাকি না আমি। সেখানে থেকে মনটা ভালো হলো সবার, কিন্তু মনে হচ্ছে কেয়ার রাগ বেড়েছে। আরও কিছু সময় পরেই একসাথে লিফটে করে 8 তলায় চলে আসলাম। ততক্ষণে সন্ধ্যা নেমেছে, কিন্তু আলোর জন্য মনেই হচ্ছে না যে সন্ধ্যা লেগেছে। আমাদের রুমের দিকে যেতে দেখি একটা সাদা চামড়ার কিউট পোলা কেয়া রুমের কাছে থেকে জামার বোতাম লাগাতে লাগাতে আসছে। আমাদের পাশে দিয়ে গেল। আমার আর কেয়ার মনে সন্দেহ জেগে উঠলো। তখনই একজন আরেকজনের দিকে তাকালাম। সবাই একসাথে আছি আমরা, মানে আমি, কেয়া, মেঘা, মাসুম আর সিমি। কেয়া গিয়ে রুমের দরজা খুলতেই দেখলো লক করা নেই, তাই রুমে প্রবেশ করলাম। আমাদের মানে কেয়া আর আমার সাথে ওই 3 হাদারামও আসলো। একটু সামনে যেতে সবার চোখ ছানা ভরা, সবার চোখ বড় বড় হয়ে গেল। আর মেঘা একটা চিল্লানি দিয়ে চোখ বন্ধ করে আমাকে জড়িয়ে ধরলো। শালা সব কিছুর মধ্যে আমার বিপদ হবেই, না জানি কে এবার কি করে। রুমের মধ্যে একটা সাদা চামড়ার লম্বা, মানে দেখতে অনেক সুন্দর ছেলেটা জামা কাপড় পরছে, আর নিশি মেয়েটা বিছানায় মাত্র 2টা কাপড় পরে আছে। মেয়েরা যে কাপড় ভিতরে পরে শুধু সেই 2টা। কতটা নির্লজ্জ মেয়ে তাহলে। আমাদের সেখানে দেখে তার মাথা কোনো ব্যথা নেই। আমাদের সামন দিয়ে ওর কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। ওভাবেই আমাদের সবার চোখ ডিমের মতো বড় বড় হয়ে আছে। আর মেঘা তো জোরে একটা চিল্লানি দিয়ে আমাকে জোরে ধরে আছে। এটা দেখে কে নিশির দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর প্রচণ্ড রাগে কটমট করে তাকিয়ে আছে আমার দিকে। মনে হচ্ছে শব্দ আমি করলাম। আর মেঘাও বলি, হারি কোন দুঃখে আমাকে জোরে ধরতে হবে। প্রায় সময়ই ওর জন্য বাঁশ খেতে হচ্ছে, কেমন দা লাগে। এদিকে কে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি তখনই মেঘাকে ছাড়িয়ে হনন করে আমার রুমে চলে আসলাম। আর পেছনে মাসুম সাহেব আসলো। সবাই অনেক লজ্জা পেয়েছে নিশির এমন রূপ দেখে। কেমন মেয়ে রে বাবা, একদিনও হলো না আসার, আর একসাথে 2টা ছেলে জোগাড় করে যা না তাই করা শেষ। ছি, ভাবতে লজ্জা লাগছে। মেঘা আর সিমি নিজের রুমে চলে গেল। এদিকে কে আচ্ছা তাহলে নিশিকে বকা দিচ্ছে, কিন্তু নিশির তো কথা গায়ে লাগছে না। আসলেই মাল একটা, নয়তো এইসব কাজ কেউ বিয়ের আগে করে নাকি। ছি, সব দোষ কে আর, ওকে কোন দুঃখে নিয়ে আসতে হবে শুনি। এসব ভাবতে ভাবতেই ফ্রেশ হতে গেলাম। আর এদিকে মাসুম সাহেব আসছে বলেই বাইরে চলে গেল। আমি গোসল করে একটা টাওয়াল পরে বেরোতেই ভেবাচাকা খেয়ে গেলাম, কারণ হারামজাদি থুক্কো নিশি আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার থেকে 8-10 হাত দূরে। আর আমার শরীর ভালো করে দেখছে। ওর ঠোঁট নিজেই কামড়াচ্ছে, আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যে আমি যেন ওর কোনো লোভনীয় খাবার। খুব ভয় করতে লাগলো যদি আমার উপর নির্যাতন চালায়। আমি আবার ঘুরে বাথরুমে যেতে ধরবো, তখনই নিচে বলে উঠলো, ভুলেও নড়বা না, নয়তো তোমার টাওয়াল টান দিব। কি? হায় আল্লাহ, মেয়ে বলে কি? এর কি লজ্জা শরম কিছু নেই? আল্লাহ বাঁচাও মায়,
মনে মনে এসবই বলছি। ওয়াও, ইউ লুকিং সো হট অ্যান্ড সেক্সি। তোমাকে কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ওই কুত্তি, কি বাজে বলিস! যা বলছি এক্ষুনি রুমে যা, নয়তো মেরে পুঁতে রাখবো। লুচ্চামি করার জায়গা পাস না? কিন্তু দূর হ, না হলে আরো দিমো। যাচ্ছি, তবে নীলকে তো খেয়েই ছাড়বো। আমার দিকে তাকিয়ে বলল। একটা থাপ্পড় মারার পরে এসব কথা হলো। তারপর নিশি চলে গেল আর আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। তবে ওর শেষের কথায় ভয় লাগছিল, সত্যি সত্যি যদি আবার আমার উপর হামলা চালায়, আল্লাহ বাঁচাইনিও। আর তুই ছোট লোক লুচ্চা, নিজের শরীর ওই ম্যাগিটাকে দেখাতে ভালো লাগছিল, তাই না? একদম রেগে গেছে, কথা শুনেই বোঝা যাচ্ছে। আমি তো আবার বাথরুমে যেতে নিয়েছিলাম, কিন্তু ওর কথায় আর পায়ের দাব তুলতে পারলাম না। ওহো, তোকে খেতে চাইছে এটা বললো আর থেমে গেলি না? বাহ লুচ্চা। না, এটা বলেনি। বলেছে যে আমি এক ধাপ নড়লেই টাওয়াল টান দেবে, সেই ভয়ে নড়তে পারিনি। থাক, আর বলতে হবে না। তা আমার সামনেও কি এমন করে থাকবি নাকি কিছু পরবি? হায় রে খোদা, ভুলে গিয়েছিলাম যে একটা টাওয়াল পরে আছি। জলদি করে একটা ট্রাউজারের একটা গেঞ্জি পরে নিলাম। তখন কে অবশ্য অন্যদিকে মুখ ফিরেছিল। পরের বার যদি এমন কিছু দেখি তাহলে তো চাকরি শেষ মনে কর। ম্যাম, এই নিশি বারবার আসে, আমি তো যাই না। চুপ, তুই যেমন লুচ্চা ঠিক নিশিও তেমনটাই। আমাকে ওর সাথে তুলনা করতে পারলেন ম্যাম? পারলাম, কারণ এটাই সত্যি। বিশ্বাস করুন, আমাকে নিয়ে আপনার যত খারাপ ধারণা সবই ভুল। ও তাই? মানে ঢাকাতে থাকতে নিজের চোখে যা দেখেছি সেসবও ভুল, মিথ্যা, তাই না? বেশ, প্রমাণ তো হয়েই গেল যে তুই লুচ্চা, প্রতারক, মিথ্যুক। চোখে দেখা সবকিছু সত্য হয় না ম্যাম। চুপ কর ছোট লোক লুচ্চা কোথাকার। আর কোনো কথা না বলে কেয়া হনন করে রুম থেকে বের হয়ে চলে গেল। মনটা একদম খারাপ হয়ে গেল। কেয়ার এমন ব্যবহারে, ভুল বুঝে আর কত অপমান করবে, আর আমাকে কত অপমান সহ্য করতে হবে আল্লাহ জানে। রাতের কোনো খাবার খাইনি, না খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠেই শুধু কফি খেয়ে কাটালাম। অতিরিক্ত মন খারাপ করছে কালকে ওর কথার জন্য। বিকেল 4টায় আবার মিটিং রুমে যেতে হবে। প্রস্তুতি নিয়ে চলে আসলাম 18 তলায়। আমি, কেয়া, মেঘা, মাসুম আর সিমি। যথারীতি 4টার সময় মিটিং শুরু হলো। কেয়া বকবক করতে করতেই বসে পড়লো। তারপরে আমি উঠে অনেকটা সময় ধরে কথা বললাম আর ওদের ঠিকমতো বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম যতটা আমার দ্বারা সম্ভব। এক কথায় আমি আমার বেস্টটা দিলাম ওদের বোঝানোতে। মিটিং শেষে ওদের কোম্পানির মালিক জন এসে কেয়ার সাথে হ্যান্ডশেক করলো আর হাসি মুখে বলল, ডিল ফাইনাল মিস বিউটি। থ্যাঙ্কস জান, থ্যাঙ্কস এ লট। আমাদের মুখে হাসি ফুটে উঠলো, কিন্তু আমার মন খারাপ থাকায় তেমন আনন্দ হলো না। কেয়া আর জন আরও কিছু কথা বলে চলে আসলো। তারপর আমরা সোজা 8 তলায় হোটেল রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিলাম। খুব ক্ষুধা পেয়েছে তাই খাবারের অর্ডার দিয়ে বসে আছি। 10 মিনিট পরে দরজার বেল বাজলো, খাবার চলে আসছে। আমি গিয়ে দরজা খুলে খাবার নিয়ে এসে বসেই পিৎজা আর বার্গার গিলতে লাগলাম, তো খেতে লাগলাম। 2টা বার্গার, উফ, খুব টেস্ট। আরও একদিন কাটালাম হোটেলের মধ্যে। মোট 3 দিন কাটলো। 4র্থ দিনের মধ্যে সবাই বায়না ধরলো বাইরে ঘুরতে যাবে, কারণ এদেশে দেখার মতো অনেক কিছু আছে। অনেক পার্ক, চিড়িয়াখানা রয়েছে, যার সৌন্দর্য অনেক গুণ বেশি। তবে আমাদের দেশের মতো সবুজ শ্যামল না। খুব মিস করছিলাম প্রিয় মাতৃভূমিকে। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমার রুম থেকে বেরোতেই নিশির সাথে দেখা। আমি কালো রঙের প্যান্ট আর শার্ট পরেছি, আর আমাকে দেখে বলল, ওয়াও, জাস্ট ইউর লুকিং সো হ্যান্ডসাম। ওহ থ্যাংক ইউ। আমাকে দেখতে কেমন লাগছে? সুন্দর। ফালতু দেখায় লুচ্চা মাইয়া, ফালতু, মনে মনে বললাম। থ্যাঙ্কস বেবি। ম্যাম কোথায়? আমরা সবাই রেডি তো? এক্ষুনি বের হবে তো? এই তো আর বলতে পারলো না। সে হাওয়ায় চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আজকে ওর তাকানো দেখে মনে হচ্ছে আমাকে বোধহয় গিলেই খাবে। সবাইকে লুচ্চা নাকি?